তো এখন হচ্ছে আমরা আধুনিক যুগ শুরু করে দিচ্ছি। তো তোমরা সবাই জানো মোটামুটি যে প্রাচীন এবং মধ্যযুগের তুলনায় তোমার আধুনিক যুগের সাহিত্য ব্যাপক এবং বিস্তৃত। অনেক বেশি সাহিত্যিক, অনেক বেশি রচনা, হ্যাঁ, তারপর পরিধি অনেক বেশি। তো সবকিছু তো আর পড়া যাবে না। আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে একটু গুছিয়ে পড়তে হবে। বিগত বছরে কি ধরনের প্রশ্ন হয়েছে, সামনে কেমন প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলো পর্যালোচনা করেই হচ্ছে মূলত আধুনিক যুগটা শুরু করতে হবে। এটা সবার ক্ষেত্রে গণহারে 50, 60, 70 জন 100 জন পড়লে হবে না। খুব সিলেক্ট করে পড়তে হবে ভালো করে। হ্যাঁ, তো আমরা শুরু করে দিচ্ছি। আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আধুনিক যুগ কিভাবে পড়ব, এই বিষয়টা আমরা শুরুতে আলোচনা করব। একেবারে আমরা গত কয়েক বছরের প্রশ্ন দেখব, কিভাবে পড়লে সবচেয়ে ভালো মানে নম্বর আমরা অর্জন করতে পারবো, সেই বিষয়টা আমরা প্রথমে দেখব। তো আধুনিক যুগের মোট প্রশ্ন থাকে হচ্ছে 15টা, কখনো একটা দুটো বেশি কম থাকতে পারে। হ্যাঁ, প্রাচীন যুগ মধ্যযুগের সাথে তোমার ওই যে যেহেতু টোটাল 20 নম্বর, একটা দুটো এদিক সেদিক হতে পারে, কিন্তু মোট প্রশ্ন হচ্ছে 15 নম্বর। এখন আসো একটা বিষয় খেয়াল করো, গত কয়েক বছরের প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে পত্রপত্রিকা এবং মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন ভিত্তিক প্রশ্ন থেকে, মানে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন যদি আমরা একটা টপিক ধরি, আর হচ্ছে পত্রপত্রিকা আরেকটা টপিক ধরি, তাহলে এই দুটো টপিক থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রতি বছর কি প্রশ্ন ছিল। এই যে প্রতি বছর তিনটা তিনটা, দুটো দুটো দুটো, এই যে 41তমতে 5টা প্রশ্ন ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি এই দুটো টপিক থেকে খুব মানে ভালোই প্রশ্ন আসে, দুটো হচ্ছে মিনিমাম থাকে। হ্যাঁ, তাহলে আমাদের অবশ্যই তোমার 15 নম্বরের মধ্যে যদি আমরা এখান থেকে 2 নম্বর নিশ্চিত করতে পারি, তাহলে আমরা প্রথম অবশ্যই এই দুটো টপিক কি খুব ভালো করে আমরা পড়বো। তো যে কোনো টপিক পড়ার জন্য তাহলে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গ্রন্থ, এখান থেকে কি কি পড়বো, এখান থেকে আমাদের মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক যে কোনো রচনা, সেটা কবিতা হতে পারে, গল্প হতে পারে, সেটা উপন্যাস হতে পারে, হ্যাঁ, এমনকি সিনেমাও হতে পারে। হ্যাঁ, এগুলো কে লিখেছেন, কারা লিখেছেন, কারা পরিচালনা করেছেন সিনেমাগুলো, এই বিষয়গুলো পড়তে হবে। এছাড়া পত্র পত্রিকা, বিশেষ করে তোমার সম্পাদক কে ছিলেন, হ্যাঁ, প্রকাশক কে ছিলেন, বিশেষ করে সম্পাদকটা খুব গুরুত্বপূর্ণ, সময়টা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সাল, সব পত্রিকার সাল না, কিছু পত্রিকার হচ্ছে সালও গুরুত্বপূর্ণ। তো এই দুটো টপিক হচ্ছে আমরা অনেক ভালো করে পড়বো। এরপর আসো যেটা বললাম যে কি কি পড়তে হবে, এখান থেকে মোটামুটি সবকিছুই পড়তে হবে। তবে যেগুলো খুব বেশি মানে কিছু বিখ্যাত গল্প উপন্যাস থাকে না মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন ভিত্তিক, সেই গল্প উপন্যাসগুলো চরিত্র থেকেও আমরা দেখেছি প্রশ্ন ছিল, তাহলে চরিত্রগুলো আমরা মোটামুটি গুরুত্ব দিয়ে পড়বো। এরপর আসো বাংলা পত্রপত্রিকা, ওই যে যেটা বললাম পত্রপত্রিকার সম্পাদক, প্রকাশক এবং প্রকাশকালটা আমরা জানবো। এখন আসো, এটা তো হচ্ছে আমরা 2 নম্বরের কথা বললাম, কতর মধ্যে, 15 এর মধ্যে। আরো কত থেকে যাচ্ছে, 13 থেকে যাচ্ছে। 35 থেকে 46তম বিসিএস এর প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে 11 জন সাহিত্যিক থেকে ভালোই প্রশ্ন আসে, সেটা 7 থেকে 9টা বা 6টাও ধরে নিতে পারি আমরা। তাহলে যদি তোমার এই 11 জন সাহিত্যিক বললে আমাদের 6 নম্বর হচ্ছে মিনিমাম নিশ্চিত হয়, তাহলে আমরা অবশ্যই যে কাজটা করব সেটা হচ্ছে এই 11 জন সাহিত্যিককে আমরা প্রথমেই পড়ে ফেলবো। যদি আমরা 6 নম্বর নিশ্চিত করতে পারি, কারণ 11 জন হলেও 11 জনের রচনা তো অনেক, কারণ এই 11 জনের মধ্যে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর আছে, হ্যাঁ, কাজী নজরুল ইসলাম আছে, মাইকেল মধুসূদন আছে, বঙ্কিমচন্দ্র আছে। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু শুনতে 11 জন, কিন্তু আসলে পড়া কিন্তু এখানে অনেক বেশি। তো আমরা সেগুলোও গুছিয়ে পড়ার চেষ্টা করবো অবশ্যই। তা আমরা যদি দেখি যে এখানে আমরা 6 মোটামুটি নিশ্চিত করতে পারি, খারাপ না, কারণ 15 এর মধ্যে এখানে 6 আর 2 মোটামুটি 8 বলা যায়। আমরা কিছুটা মানে ধারণা করতে পারি যে এই টপিকগুলো থেকে আসতে পারে। এখন এই 11 জন কে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অনেকে বলে যে পিএসসি নির্ধারিত 11 জন, পিএসসি নির্ধারিত 11 জন বলে আসলে কিছু নাই। হ্যাঁ, সিলেবাসে শুধু তোমার উল্লেখ আছে যে আধুনিক যুগ। এখানে আধুনিক যুগ থেকে তোমার কোন লেখকদের পড়তে হবে, কি করতে হবে, কতটুকু পড়তে হবে, কিছুই উল্লেখ করা নেই। তো এই 11 জন কারা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, কায়কোবাদ, জসিমউদ্দিন, দীনবন্ধু মিত্র, ফররুখ আহমেদ, বঙ্কিমচন্দ্র, মাইকেল, মীর মশাররফ, আর হচ্ছে বেগম রোকেয়া। মোটামুটি ওনাদের থেকে যে আসলে শুধু প্রিলিতে প্রশ্ন আসে তা না। আর তোমরা যদি রিটেনের প্রশ্নগুলো দেখো,
এদের থেকে রিটার্নও অনেক মানে ভালোই প্রশ্ন আসে। সাহিত্যের যে অংশ তোমার 6 নম্বরের প্রশ্ন থাকে, সরি 30 নম্বরের প্রশ্ন থাকে টোটাল, সেখানেও এখান থেকে বেশ ভালো প্রশ্ন থাকে এই লেখকদের থেকে। তাহলে এদের কি কি পড়বো? এদের মোটামুটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম সবগুলোর মোটামুটি অবশ্যই নাম জানতে হবে, যে কোনটা কাব্য, কোনটা গল্প, হ্যাঁ কোনটা উপন্যাস, হ্যাঁ এগুলো তো জানবো। কিছু কিছু চরিত্র সম্পর্কেও জানবো, ওনাদের ছদ্মনাম, ওনাদের উপাধি জানবো, এবং ওনাদের কোনো বিখ্যাত ভ্রমণ কাহিনী থাকলে, কোনো বিশেষ কোনো বিষয় থাকলে ওনাদের, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবশ্যই জানবো এই সাহিত্যিকদের। শুধু এই সাহিত্যিক না, যত সাহিত্যিক পড়বো তাদের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো নিয়েই মূলত আমাদের মানে জানাশোনা ভালোভাবে থাকতে হবে। তাহলে এখন আমরা একটু খেয়াল করি, প্রাচীন এবং মধ্যযুগ থেকে আমরা ধরলাম কত, 5-11 জন গুরুত্বপূর্ণ সাহিত্যিক থেকে যদি আমরা মিনিমাম 6 ধরি, তারপর আসে পত্রপত্রিকা, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, সেখান থেকে যদি আমরা 2 ধরি, তাহলে আমরা দেখো এখানে 20-এর মধ্যে মোটামুটি 7-5 কত তোমার 12 নম্বর আমরা এখানে মোটামুটি ধরতে পারি। এখন এটা তো আসলে খুব বেশি না 20-এর মধ্যে, তাহলে আমাদের আরো 8 নম্বর, এই 7 বা 8 নম্বরের জন্য আমাদের মোটামুটি অনেকটুকুই পড়তে হবে। হ্যাঁ, আরো অনেক লেখককে, আরো মোটামুটি 20 জন থেকে 30 জন মিনিমাম। যেমন ধরো পঞ্চপাণ্ডব আছে বাংলা সাহিত্যের, তারপর হচ্ছে তোমার কবি যারা 30-এর দশকের কবি, এছাড়াও হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ 3 বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ মানিক, বিভূতি, তারাশঙ্কর, এরকম আমরা আরো যারা গুরুত্বপূর্ণ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এতটুকুর মধ্যে আমরা মোটামুটি কত 12-13 আমরা কমন পাচ্ছি। তাহলে এই 12-13 আমরা প্রথমে আগে নিশ্চিত করার চেষ্টা করব। তারপর আসো আমরা পঞ্চপাণ্ডব পড়বো ওনাদের পরে। এই পঞ্চপাণ্ডব থেকে অনেক সময় দেখা যায় হয় জীবানন্দ দাশ থেকে, অথবা বুদ্ধদেব বসু থেকে, এমনকি তোমার সুধীন্দ্রনাথ দত্ত থেকেও গতবার আসছে। তাহলে দেখা যায় পঞ্চপাণ্ডব থেকে অনেক সময় একটা প্রশ্ন থাকে। তো 12-এর পরে যদি আমরা আরো একটা নাম্বার পাই, এটা তো খুবই ভালো। এরপর এখানে গুরুত্বপূর্ণ 20 জন কবির নাম দেওয়া হয়েছে। তোমার প্রথমেই 3 বন্দ্যোপাধ্যায়, তারপর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস, ডক্টর আলাউদ্দিন আলাজাদ, শামসুর রহমান, জহির রায়হান, প্রমোদ চৌধুরী, প্যারীচাঁদ মিত্র, হ্যাঁ বিহারীলাল চক্রবর্তী, আমি নামগুলো আর পড়ছি না। যেমন সৈয়দ ওয়ালিউল্লাহ, হ্যাঁ সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে মোটামুটি প্রিলি রিটার্নে সবসময় বলা যায় প্রশ্ন থাকে। তো এই 20 জনকে আমরা প্রথমে একবার 11 জন শেষ করার পর খুব ভালোভাবে ওনাদের সম্পর্কে আমরা জানবো। এছাড়াও এখানে আরো কিছু লেখকের নাম দেওয়া আছে। তো এদের সাথে যেহেতু আমাদের একটা ঘটনা ঘটে গিয়েছে আমাদের জুলাই আগস্টে, এবং সরকার পরিবর্তিত হয়েছে, তো দেখা যাচ্ছে কিছু কিছু সাহিত্যিক সম্পর্কে আমরা আগে ধারণা একটু বেশি নিতাম, এখন হয়তো আমরা একটা দুটো রচনা খুব বিখ্যাত হলে নামটা জানবো, পাশাপাশি আরো কিছু লেখক সম্পর্কে আমরা জানার চেষ্টা করব যাদের প্রশ্ন দেখা যায় গত কয়েক বছরে তেমন আসে না। যেমন আল মাহমুদ, ওনার সম্পর্কে আসলে তেমন প্রশ্ন আসে নাই বললেই চলে। তাহলে ওনার সম্পর্কে আমরা জেনে নিলে খুব বেশি মানে পড়া হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না। তো ওনার সম্পর্কে আমরা জেনে নিব। এরকম যেমন ধরো সাম্প্রতিক মানে কি, ধরো যখন তোমার পরীক্ষা হবে তখন যদি কোনো গুরুত্বপূর্ণ লেখকের কোনো লেখা প্রকাশিত হয় বা কোনো গুরুত্বপূর্ণ লেখক মারা যান, তবে তার সাহিত্যকর্ম সম্পর্কে অবশ্যই জেনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন কার সম্পর্কে জানবো বলো? তাহলে হেলাল হাফিজ সম্পর্কে অবশ্যই জানতে হবে। ওনার কাব্যগ্রন্থ কয়টা, কি 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 নাম, তারপর হচ্ছে এখানে যদি কোনো বিখ্যাত পংক্তি সেগুলো থাকে, হ্যাঁ তাহলে আমরা অবশ্যই সেটা জানবো। এবং আমার ধারণা ওনার থেকে একটা নাম্বার তোমরা অবশ্যই কমন পেতে পারো। তো ওনার সম্পর্কে আমরা পড়বো। এছাড়া কিছু সাহিত্য বিষয়ক সংগঠন আছে, যেমন বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, হ্যাঁ ঢাকা মুসলিম সাহিত্য সমাজ শিক্ষা গোষ্ঠী, হিন্দু কলেজ, ইয়ং বেঙ্গল, ডিরোজিও, হ্যাঁ এদের সম্পর্কে যে সাহিত্য বিষয়ক যে সংগঠনগুলো, এই সম্পর্কিত বিষয়গুলো আমরা মোটামুটি জানবো, যে কখন প্রকাশ তোমার শুরু হয়েছে, হ্যাঁ কারা শুরু করেছিল, কাদের মাধ্যমে শুরু হয়েছে, এদের মটো কি ছিল, এই বিষয়গুলো আমরা জানবো। এখন আসো এইটার কথা বলি। এটা হচ্ছে 2024 সালে পাঠ্য ছিল। হ্যাঁ 2024 সালে এই বাংলা বইটা পাঠ্য ছিল, আলাদা করে কোনো গ্রামার ছিল না। এই যে এই বইটা হচ্ছে তোমার 2024 সালে পাঠ্য ছিল। তো আমি গতবার যেটা করেছিলাম 46-এর সময় এটাকে একদম মানে খুব সুন্দর করে গুছিয়ে একদম অল্প ভাষায় মোটামুটি আমি পড়াই দিচ্ছিলাম পরীক্ষার আগে আগে। হ্যাঁ, তো তখন দেখা গেছে এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন কমন ছিল। তো এবারও আমি যেটা করব সেটা হচ্ছে, এটা স্লাইডটা অলরেডি আছে, আমি এখন পড়াবো না এটা তোমাদেরকে। আমি যেটা করব সেটা হচ্ছে 2000 আমাদের যেহেতু 25 সাল অলরেডি চলে আসতেছে, তো এখন হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে আমি কিছু পড়াবো না,
আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের তোমাদের পরীক্ষার আগে আগে আমরা যখন রিভিশন ক্লাস বা ম্যারাথন ক্লাস নিব তখন হচ্ছে আমি 2025-এ যে পাঠ্য বইটা থাকবে সেটা থেকে আলাদা স্লাইড করে নিব এবং সেটা তোমাদেরকে পড়াই দিব অথবা তোমাদেরকে শেয়ার করে দিব, হ্যাঁ, সেখান থেকে সেটা দেখে নিবা। তো এটা আমাদের জন্য জরুরি, যেমন নতুন নতুন অনেক কিছু সংযোজন হতে পারে। এখন অনেকে আগে থেকেই প্রশ্ন করে যে আমরা কোনটা পড়বো না, কি করব, কি কি সংযোজন হতে পারে। এখন আমরা তার কিছুদিন অপেক্ষা করলেই আসলে আমরা এটা দেখতে পারবো যে আসলে কি কি তোমার সংযোজন হতে যাচ্ছে, হ্যাঁ, কি কি সংযোজিত হবে, তাহলে সেটা আমরা তখন পড়ে ফেলবো। এটা নিয়ে আলাদা করে এখন চিন্তা করার দরকার নেই। এখন হচ্ছে আমাদের গতানুগতিক ভাবে আমরা যেভাবে পড়েছি, যেভাবে প্রশ্নগুলো আসছে আমরা এখন সেভাবে পড়বো। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেমন এইচএসসির যে বাংলা, সেটাতে তো আর তেমন পরিবর্তন হয়নি আগের যেটা ছিল। এখানে এসএসসির যে বিষয়টা আসলে তোমরা করবা, আমরা 45-এ দেখছি তোমার পাঠ্য বই থেকে ভালোই প্রশ্ন আসছে, কয়েকটা প্রশ্ন আসছিল। এখানে যেটা করবা সেটা হচ্ছে আমি তোমাদের যে লেখকদের সম্পর্কে বলেছি, প্রথমে 11 জন, পরে বলেছি 20 জন। এখন এই যে প্রথম 11 জন, সেটা রবীন্দ্রনাথ বলো, কাজী নজরুল বলো, মাইকেল বলো, এদের যে লেখাগুলো তোমার পাঠ্য আছে, যেমন আমি তোমাদের বলি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে একটা অপরিচিত একটা গল্প আছে। তাহলে তুমি এটা জেনে নিলা যে অপরিচিতা, যেমন তোমাদের পিডিএফ দেওয়া হয়ে যাবে, পিডিএফটা দিয়ে দিব আমি। তো এখানে যেটা করবো সেটা হচ্ছে কবি পরিচিতি বা লেখক পরিচিতিটা পড়ে নিবা। হ্যাঁ, যেমন তুমি যদি জেনে নাও যে যেমন ধরো আমার পথ কে লিখেছেন, কাজী নজরুল ইসলাম লিখেছেন। হ্যাঁ, যেমন জীবন বৃক্ষ কে লিখেছেন, মোতায়ের হোসেন চৌধুরী লিখেছেন। মানে খুব অল্প করে তুমি চাইলে কি ধারণাটা নিতে পারো। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আত্মচরিত তাহলে কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তো জাস্ট লেখক পরিচিতি বা পাঠ পরিচিতিটা তুমি পড়ে নিতে পারো। তাহলে এখানে কিন্তু তোমার কমন আসার সম্ভাবনা আছে। কেন? কারণ এই লেখকদের তো আমরা পড়বই, এই লেখকদের আমরা অবশ্যই পড়বো। তো এই লেখকদের যেহেতু আমরা পড়বো, তো এই লেখকদের যেটা পাঠ্য আছে সেটা আমরা কেন জানবো না বলো? সেটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ, এজন্যই তো সেটা কি পাঠ্য। তাহলে সেটা সম্পর্কে আমরা ধারণা রাখবো। এখন আসলে 46 বিসিএস এর প্রশ্ন কেমন ছিল আমরা একটু দেখি। হ্যাঁ, আধুনিক যুগ যেহেতু খুবই ইম্পর্টেন্ট, এখানে বেশি নম্বর, আমরা একটু দেখি। তাহলে প্রথমে আসো দেখো, চর্যাপদের কবিরা ছিলেন, এটা মূলত চর্যাপদের কবিরা যে ধর্মের অন্তর্ভুক্ত ছিলেন সেখান থেকে আসছে, যে সহজিয়া। শূন্য পুরাণের রচয়িতা, এটা গত ক্লাসে মনে হয় আমি তোমাদের পড়িয়েছি, তাই না? গত ক্লাস বা তার আগের ক্লাসে পড়িয়েছি। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? দেখো তো এটা পড়েছো কিনা? অবশ্যই পড়েছো। শূন্য পুরাণের রচয়িতা পড়েছো না? অবশ্যই পড়েছো। চর্যাপদের কবিতা ছিলেন সহজিয়া বৌদ্ধ, এটাও পড়েছো। যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। আচ্ছা, এটা হচ্ছে এখন না পড়লো, মোটামুটি ছোটবেলায় অনেকেই পড়ে আসছে, আমাদের এটা পাঠ্য ছিল, তোমাদেরও থাকতে পারে। আলাউল কোন শতাব্দীর কবি? এটাও কিন্তু গত ক্লাসে আমাদের পড়া শেষ। এখন আসো, এখান থেকেই হচ্ছে আমাদের আধুনিক যুগ শুরু। চণ্ডীচরণ মুন্সীকে আমরা প্রথমে আধুনিক যুগের যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গদ্যের যাত্রা। আমরা প্রাচীন এবং মধ্যযুগে কোনো রকম গদ্য পাইনি, সবকিছু কিসে ছিল? পদ্যে লেখা ছিল। হ্যাঁ, সবকিছু পদ্যে লেখা ছিল, গদ্য ছিলই না। তো চণ্ডীচরণ মুন্সী, আমরা যখন গদ্যের যাত্রাটা আজকে শুরু করব তখন সেখানে তুমি এই প্রশ্নটা পেয়ে যাবা। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে? তাহলে আমরা যে 11 জন পড়েছি তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে একটা প্রশ্ন আছে। এবং আমরা যদি বিগত বছরও দেখবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে কোনো না কোনো ভাবে প্রশ্ন আসছে। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম? তো স্বর্ণকুমারী দেবী হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের বোন, ওই হিসেবে বলা যায় এটা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত কিছুটা, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম আসছে। ভীষ্মদেব ঘোষ নবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 11 জন থেকে কিন্তু প্রশ্ন আসছে। কিরকম? এই যে দেখো, গদ্যের যাত্রা তো গেল, তারপর হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বর্ণকুমারী দেবীর পিতা, তারপর হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র, তারপর দেখো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? এটা হচ্ছে মাইকেল। তো এখানে দুটোই সংশ্লিষ্ট, মাইকেল সংশ্লিষ্ট আবার দীনবন্ধু সংশ্লিষ্ট, তাই না? রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর চলে আসছে। ওমান রমজানের রোজার শেষে এলো খুশিতে, এটা হচ্ছে তোমার কাজী নজরুলের। তাহলে এই যে 11 জন থেকে দেখো 1 2 3 4 5 6, মোটামুটি 6টা প্রশ্ন চলে আসছে। নাম রেখেছি কোমল গান্ধার, এটা যেমন তোমার পঞ্চপাণ্ডব থেকে আসছে।
21 মানে মাথা নত না করা, যেমন আমরা বলছিলাম যে মুক্তিযুদ্ধ বা তোমার ভাষা আন্দোলন থেকে একটা প্রশ্ন থাকে, তাহলে সেটা দেখলাম আমরা ভাষা আন্দোলন থেকে চলে আসছে। এটা তোমার আবার আমরা পড়েছিলাম গত বছরের 24-এ যে পাঠ্য, গত বছর না এই বছরে যে পাঠ্য বইটা ছিল ওখানে ছিল এটা পড়া। শামসুর রহমানের রচিত উপন্যাস, শামসুর রহমান, তারপর তোমার সৈয়দ ওয়ালিউল্লাহ, হ্যাঁ, এদের থেকে মোটামুটি প্রশ্ন থাকে সবসময়। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি। তারপর হচ্ছে কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে, সেলিম আল দ্বীনের নাটক, হ্যাঁ। তারপর হচ্ছে কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে, তৈল প্রবন্ধটি লিখেছেন কে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি আমার যদি ভালোভাবে পড়ি, তোমার 20-এর মধ্যে 15 আমাদের জন্য কিছুটা কমন হতে পারে, কিন্তু এদিকে যে 4-5 নম্বর এগুলো অনেকটা কঠিন হতে পারে। এজন্য আমাদের আরো অনেক বেশি পড়াশোনা করতে হবে। তো সেটার জন্য যেটা করবা সেটা হচ্ছে অনেক লেখকের সম্পর্কে বেশি বেশি তথ্য না পড়ে আমরা যেটা করতে পারি, আমাদের প্রশ্ন ব্যাংকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যা ধরো একজন লেখকের একটা গ্রন্থ গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তো সেই লেখক সম্পর্কে খুব বেশি না পড়ে আমরা যেটা করতে পারি, আমরা প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে সলভ করতে পারি। প্রশ্ন ব্যাংক যখন ভালোভাবে সলভ করব, এই ধরনের গুরুত্বপূর্ণ লেখাগুলো আমাদের প্রশ্ন ব্যাংকের মধ্যে চলে আসবে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা দুটো, ঠিক আছে। সেক্ষেত্রে সেই লেখক সম্পর্কে অনেক বেশি উপন্যাস, নাটক বা গল্প আমাদের পড়ার প্রয়োজন পড়বে না, হ্যাঁ, এতটুকু। তাহলে আমরা মোটামুটি যেটা শুরু করব, গদ্যের যাত্রা দিয়ে শুরু করব, তারপরে 11 জন পড়বো, তারপর হচ্ছে পঞ্চপাণ্ডব পড়বো, তারপর 20 জন সম্পর্কে পড়বো, আর এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের মুক্তিযুদ্ধ, তারপরে পত্রপত্রিকা, হ্যাঁ, ছদ্মনাম উপাধি, এই ছদ্মনাম উপাধি এগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে আমরা এতটুকু আসলে প্রাথমিক আলোচনা বলবো না, আরো কিছু আলোচনা আমাদের আছে। আচ্ছা, 45 BCS এর প্রশ্নটা আমি আর এখানে আলোচনা করছি না। এখানে তুমি যদি দেখো সেই একই রকম 11 জন থেকে দেখবা 6-7টা আসছে, তারপর বাকিদের সম্পর্কে। তো এরপর আসো, এটা 44-এর প্রশ্ন। এইখানে এই চার্টগুলো তোমরা একটু দেখবা, এই দেখো 1 থেকে 11 জন, 11 জন হচ্ছে এতটুকু, এই দেখো 11 জন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন। তারপর হচ্ছে একটা দুটো এখানে সবার নাম আছে, মোটামুটি এখান থেকে দেখতে পারবা, ধারণা নিতে পারবা যে কোত্থেকে কোন প্রশ্নটা আসছে। এখন আসো, অনেকের প্রশ্ন থাকে যে আমরা আসলে কি বই কিনবো, কি বই পড়বো, এরকম। এখন আমি যেটা বলবো, প্রথমত তোমরা মানে পরীক্ষার জন্য না, জানার জন্য একটা তোমার লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী, খেয়াল করো এটা কিসের, বাংলা সাহিত্যের জীবনী বলা হয়েছে। তাহলে সাহিত্যের জীবনী বলতে কি, মানে সাহিত্য কবে থেকে শুরু হয়েছে বাংলা সাহিত্য, এবং সেই সাহিত্য কি কিভাবে আস্তে আস্তে বিকাশ ঘটলো, আজকের দিনে কিভাবে এসে পৌঁছালো, এর মধ্যে তোমার কোন কোন যুগ ছিল, কারা কারা লেখক ছিল, তাদের কোন কোন লেখাগুলো বিখ্যাত ছিল, হ্যাঁ, এবং ওই লেখাগুলোর মাধ্যমেই আমরা কি করলাম, যুগ বিভাগ করলাম, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তাহলে এই যে সাহিত্যের জীবনী, তুমি যদি একটু সহজ ভাষায় যদি সেটা পড়ে রাখতে পারো, তাহলে কি হবে, তাহলে তোমার জন্য আমি যে পড়াচ্ছি সেটা তোমার জন্য সহজ হবে। কোন জিনিসটা সহজ হবে, এখন তোমার যারা হচ্ছে মানে আগে বইটই তেমন পড়ো নাই, হ্যাঁ, ছোটবেলা থেকে অনেকের অভ্যাস থাকে যে কিছু বইটই পড়ে মোটামুটি সব সময়, আবার অনেকের হচ্ছে একদম টোটালি অভ্যাস, বিশেষ করে তোমার মোবাইল বা ডিভাইস চলে আসার পরে 2000 সালের পরে এই জিনিসটা খুব কমে গেছে বই পড়াটা, হ্যাঁ, যেহেতু সবাই স্ট্যাটাস পড়তে বা মানে ছোটখাটো বিষয়ের মধ্যে মোটামুটি আনন্দ যেহেতু পাচ্ছে, তো সেহেতু বই টই পড়ার দিকে মানুষ আর মনোযোগ ছিল না, কমে গেছে অনেকটা। কিন্তু অনেকে বই পড়ে, যারা বই পড়ে তারা কিন্তু বিষয়গুলো রিলেট করতে পারে, হ্যাঁ, তাদের জন্য সহজ হয়। তো বিশেষ করে যারা বই পড়ো নাই বা তেমন ধারণা নাই, তাদের কাছে যেটা মনে হয়, আমরা যখন কোনো লেখক সম্পর্কে পড়াই, তাদের মনে হয় যে আমরা আসলে তাদের দিকে কি ছুঁড়ে মারছি, তথ্য ছুঁড়ে মারছি, যে অমুক এটা লিখেছেন, তমুক এটা লিখেছেন, তমুক বইয়ের চরিত্র এটা। এখন আমি যতই মানে একটার সাথে একটা রিলেট করে পড়াই না কেন, এখন তুমি কখন রিলেট করতে পারবা, তুমি যখন একটার সাথে পরিচিত থাকবা বা আরেকটার সাথে আমি পরিচয় করাই দিব, তখন তুমি কিছুটা রিলেট করতে পারবা যে হ্যাঁ এটার সাথে এটা, এটার সাথে এটা। কিন্তু এখন মনে হবে যে কিছু তথ্য ছুড়ে দেওয়া হচ্ছে, এরকম মনে হবে। তো সেইটা যেন না হয়, সেটা যেন তোমার কাছে একটু সহজ হয়, তোমার কাছে যেন একটু ভালো লাগে অন্তত সাহিত্য পড়তে, সেক্ষেত্রে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে হুমায়ুন আজাদের এই লাল নীল দীপাবলি। আমরা আমাদের আগের ব্যাচের, তোমাদের আগে যারা ভর্তি হয়েছে তাদেরকে এটা পড়িয়েছিলাম, এটার উপরে কাহুতো নিয়েছিলাম। তো এখন যেহেতু সেই সময়টা নাই, শেষের দিকে তোমরা নিজেরাই হচ্ছে একদম বসে
মোটামুটি কয়েক ঘন্টার মধ্যে তোমরা এটা শেষ করে ফেলতে পারবা। আর এটা আসলে কিশোরদের উপযোগী একটা বই, কিশোরদের জন্যই তিনি লিখেছেন, হুমায়ুন আজাদ খুব সহজ করে লিখেছেন। তাহলে তোমরা, আমি আশা করব অবশ্যই এই বইটা পড়ে নিবা, তাহলে তোমাদের জন্য অনেক সহজ, মানে ভালো লাগবে পড়তে। আচ্ছা, এটা গেল তোমার লালিল দীপাবলির বিষয়। এরপর আসো সাহিত্য কথা। আচ্ছা, এটা হচ্ছে রানা ঘোষের। এই বইটাতে হচ্ছে শুধু সাহিত্য বিষয়ে আছে, আর কোনো কিছু নাই, গ্রামার নাই। হ্যাঁ, এবং এটা মোটামুটি গুছানো, যেমন প্রথমে 11 জন, তারপর 20 জন, তারপর 50 জন, এভাবে মোটামুটি, এবং খুব গুরুত্বপূর্ণ না হলে সেই মানে সবকিছু তুলে দেয় নেই। যারা সহজে পড়তে চাচ্ছ, আমি মনে করি ক্রাশ ব্যাচের জন্য মানে যথেষ্ট একটা বই, ভালোই। তারপরে অগ্রদূত বাংলা, এটাতে গ্রামার এবং সাহিত্য, যারা বই কম কিনতে চাও, একটা বই কিনতে চাও বা কিনতে চাও না, অগ্রদূতে মোটামুটি বলা যায় মানে ভালোই লিখেছে, এবং দুটোই গ্রামার এবং তোমার কি তোমার লিটারেচার দুটোই আছে এখানে। শিকড়, শিকড়ে অনেক বিস্তারিত, যারা বিস্তারিত পড়তে পছন্দ করো, যারা বিস্তারিত পড়তে যাদের ভালো লাগে, তারা কিন্তু শিকড় বইটা চাইলে কিনতে পারো, যারা কিনো নাই এখনো। হ্যাঁ, এই শিকড়ে কিন্তু বেশ বিস্তারিত, কারণ আমার মনে হয় তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা মানে শুধু একবার দিবা তাই না, হয়তো আরো দিতে পারো বা বই তো লাগে। তো এই শিকড়ে সাহিত্য বেশ বিস্তারিত আছে, আর হচ্ছে তোমার এটাতে আবার গ্রামারও আছে। তো গ্রামার পার্টের চাইতে আমার সবসময় মনে হয় যে সাহিত্যের পার্টটা এটাতে বেশ ভালো। শিকড়ের আরেকটা বই আছে, সেটা হচ্ছে তোমার, আমি তো ভুলে গেলাম, ওইটা হচ্ছে প্রশ্ন ব্যাংক, শুধু বাংলার প্রশ্ন সেখানে। হ্যাঁ, বইটার নামটা ভুলে গেলাম। সেখানে হচ্ছে শুধু বাংলা প্রশ্ন আছে। এই বাংলা প্রশ্নগুলো আবার সাজানো একদম টপিক ওয়াইজ আছে। একদম মানে টপিক ওয়াইজ সাজানো, এটা কিন্তু বেশ ভালো। আমার একদমই মনে পড়ছে না নামটা। যাই হোক, সেই বইটাও বেশ ভালো। এগুলো হচ্ছে কিনতে পারো। এছাড়া বাজারে আরো অনেক বই আছে, তোমরা দোকানে গিয়ে একটু উল্টে পাল্টে দেখতে পারো, যেটা ভালো লাগে কিনতে পারো। তবে এই বাংলা সাহিত্যের জীবনীর পিডিএফটা আমি দিয়ে দিব তোমাদের টেলিগ্রাম গ্রুপে। আমি আশা করবো তোমরা 2-1 দিনের মধ্যে সেটা পড়ে শেষ করবে। আচ্ছা, আধুনিক যুগের সূত্রপাত। আধুনিক যুগ আমরা দেখতে পাচ্ছি এখানে গদ্যের যাত্রাটা শুরু হচ্ছে। এর আগে কি ছিল? শুধু পদ্য ছিল এবং অনেকটা একমুখী সাহিত্য ছিল। হ্যাঁ, যেমন প্রাচীন যুগে যেমন ধর্ম নির্ভরতা ছিল, আবার মধ্যযুগে এসেও আমরা কি দেখতে পাচ্ছি, তোমার ধর্ম নির্ভর, দেবদেবী নির্ভর, এবং সেখানে মানুষের কথা মানে নাই বললে চলে তেমন। হ্যাঁ, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মানে খুব নিচু সম্প্রদায়ের কেউ নায়ক হতে পারছে না, এরকম গল্প নাই। বর্তমান দিনে যে গল্পের কথা বলি আমরা, বা গদ্য তো নাই। এবং সেখানে হচ্ছে সব মানে দেবদেবী, হ্যাঁ, দেবদেবী নির্ভর সাহিত্য। তো আধুনিক যুগে এসে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানুষের কথা বলা হচ্ছে, মানবতার কথা বলা হচ্ছে, সুখ দুঃখের গল্পের কথা বলা হচ্ছে, জীবনের কথা বলা হচ্ছে মানুষের। হ্যাঁ, এই প্রথম। তাহলে আধুনিক যুগের সূত্রপাতের সঙ্গে কিন্তু ইংরেজদের আগমন জড়িত। আমরা দেখতে পাই তোমার 1760 সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু হয়, এবং মধ্যযুগের বলা যায় মানে সমাপ্তি ঘটে। মধ্যযুগের সমাপ্তি ঘটে কারণ কি, সেই সময় তোমার ওনার অন্নদামঙ্গল কাব্যই হচ্ছে মধ্যযুগের শেষ কাব্য। তো এরপরে আমরা আবার 1757 সালে তোমার দেখতে পাচ্ছি ইংরেজদের আগমন ঘটতেছে। হ্যাঁ, তো এই ইংরেজদের আগমনের সাথে যে বিষয়টা মূলত হচ্ছে এখানে ধর্মীয় উদ্দেশ্য, ব্যবসায়িক উদ্দেশ্য জড়িত। তোমার দেখবা সবসময় যুগে যুগে তুমি যদি একটা জায়গায় গিয়ে, নতুন কোনো জায়গায় গিয়ে তোমার ধর্ম প্রচার করতে চাও কিংবা তুমি ব্যবসা করতে চাও, অবশ্যই কি করতে হবে, তুমি অবশ্যই তার ভাষাটা যেমন বুঝতে হবে, এবং তোমার যে যারা ব্যবসা করবে তারাও কিন্তু কি করতে হবে, ভাষাটা জানতে হবে, নইলে তোমার সুবিধা করতে পারবা না, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের এই যে ধর্ম প্রচার, আমাদের কিন্তু বাঙালি যারা তারা কিন্তু প্রথমে আগায় আসেন নাই। হ্যাঁ, আমরা কোনো গদ্য মানে সেরকম পাই না। আমরা সবসময় দেখতে পাচ্ছি কি ইংরেজরাই তোমার এগিয়ে আসছে, সেটা বলো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলো, যেমন ফটুলিয়াম কলেজের ক্ষেত্রে বলো, কিংবা ধরো এই যে গদ্য রচনার ক্ষেত্রে বলো। হ্যাঁ, আমরা কিন্তু ইংরেজদেরকেই তোমার কি অর্থাৎ বিদেশিদেরকেই কি এগিয়ে আসতে দেখতে পাচ্ছি, সেটা ধর্মপ্রচারের উদ্দেশ্যে বলো, সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে বলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা ছিল তারা দেখা যাচ্ছে তোমার যারা কর্মচারী ছিল তারা দেখা যাচ্ছে পড়াশোনা তেমন জানে না বা ভাষা তেমন জানে না। তো তাদেরকে ভাষা শিক্ষার উদ্দেশ্যে হোক বা যে কারণেই হোক ফটুলিয়াম কলেজের সৃষ্টি হচ্ছে। এখন একটা কলেজ যখন সৃষ্টি হবে সেখানে নিশ্চয়ই কি অনেক পণ্ডিতদের নিয়োগ দেওয়া হবে, এবং বই তো নাই, তাহলে কি পড়াবে? আস্তে আস্তে কি করলো, এই যে ফটুলিয়াম কলেজে যারা পণ্ডিত তারাও আস্তে আস্তে কি করলো, বইটাই লেখা শুরু করলো, এবং এভাবেই হচ্ছে আমাদের আধুনিক যুগের সূত্রপাত এবং গদ্যের কি সূচনা ঘটে। তো এখানে আসো, এখানে সাথে আবার ছাপাখানার প্রচলনটাও খুব গুরুত্বপূর্ণ। তো আধুনিক যুগের শুরু হচ্ছে 1800 সালে, 1801 সাল থেকে হচ্ছে আধুনিক যুগ। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফটুলিয়াম কলেজ প্রতিষ্ঠা,
ছাপাখানার প্রচলন, বাঙালি তরুণদের ইংরেজি শিক্ষা গ্রহণ, ইয়ং বেঙ্গলের সৃষ্টি, পত্রপত্রিকা প্রকাশ, এই সব কিছুর কারণেই হচ্ছে আস্তে আস্তে কি হয়, এই নগর কেন্দ্রিক সভ্যতার চর্চা, বাঙালি জীবন আস্তে আস্তে কি গতিশীল হয়ে ওঠে। আগে যেমন স্থবির ছিল, তার চাইতে আস্তে আস্তে কি গতিশীল হয়, এবং এই গতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্য সৃষ্টিতে তোমার ভূমিকা পালন করে। তো আগে তো গদ্য রীতির প্রচলন ছিল না, তো এই বিষয়গুলো হচ্ছে আস্তে আস্তে কি তোমার গদ্য রীতির যে যাত্রা, সেই যাত্রায় কিন্তু সহায়ক হচ্ছে। তো আগে আমরা গদ্যের যে লিখিত রূপ পাই, দেখা যায় কিছু চিঠিপত্র ছিল, কিছু দলিল ছিল, হ্যাঁ, এরকম মানে ছোটখাটো বিষয়ের মধ্যে সেটা সীমাবদ্ধ ছিল, কিন্তু নির্দিষ্ট কোনো গ্রন্থ ছিল না গদ্যে লেখা। তো সেই ক্ষেত্রে এই গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশন আর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, এই দুটো বিষয় অনেক বেশি ভূমিকা পালন করে। এবং আমরা তো অলরেডি বলেছি যে মধ্যযুগ দেবদেবী নির্ভর ছিল, কিন্তু এবং একমুখী অনুবাদ এবং অনুকরণমূলক সাহিত্য ছিল। মঙ্গল কাব্য লিখতেছে তো লিখতেছে, তারপর হচ্ছে রোমান্টিক প্রণয় প্রেক্ষানগুলো তোমার এই যে অনুবাদ করতেছে, হ্যাঁ এরকম। কিন্তু আধুনিক যুগে এসে সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আধুনিক যুগে মানুষ মুখ্য হয় এবং মানবতাই হচ্ছে একমাত্র কাম্য। এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, দেশপ্রেম এবং জাতীয়তাবোধ হচ্ছে আধুনিক সাহিত্যে রূপায়িত হয়েছে। এই বিষয়গুলো আমরা আধুনিক সাহিত্যের মধ্যে দেখতে পাই। এখন আসো তাহলে মাঝখানে কিছু সময়, সেটা হচ্ছে ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে 1760 থেকে 1860 পর্যন্ত এই 100 বছরকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। মধ্যযুগের শেষ, আধুনিক যুগের শুরু। আধুনিক যুগ শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু আধুনিক যুগ শুরু হলেই যে সেই মুহূর্তে খুব ভালো ভালো গদ্য রচনা, শুরুটা কি হবে? শুরু তো আস্তে আস্তে শুরু হবে, আস্তে আস্তে বিকাশ লাভ করবে। হ্যাঁ, মানে শুরুতেই কিন্তু আমরা বিখ্যাত বিখ্যাত গ্রন্থ পেয়ে যাবো, যে 1801 সাল আসছে এখন আমরা একদম বিখ্যাত বিখ্যাত গ্রন্থ পেয়ে যাবো, বিষয়টা তা না। আস্তে আস্তে কি আস্তে আস্তে শুরু হয়, এরপর আস্তে আস্তে বিকাশ লাভ করে। এই বিকাশ লাভ করতে করতে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি কি মাইকেলের সময় চলে আসছে। হ্যাঁ, তোমার 1861 সালে কি দেখা যাচ্ছে, মাইকেলে মেঘনাদ বধ প্রকাশিত হতে যাচ্ছে। তো এই যে মাঝের যে 100 বছর, এই 100 বছর বলা হয় যুগ সন্ধিক্ষণ। 1760 থেকে 1860 পর্যন্ত এই 100 বছর, এই 100 বছরের সময় মানে যুগ সন্ধিক্ষণের যে লেখক, যে কবি, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তকে আমরা বলবো হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। ওনার জন্ম হচ্ছে 1812 আর মৃত্যু হচ্ছে তোমার 1859। এখন উনি আসলে কেন যুগ সন্ধিক্ষণের কবি বলা হচ্ছে? দেখো, উনি হচ্ছে যেমন মধ্যযুগকে মানে পুরোপুরি আঁকড়ে ধরে রাখেন নাই, মধ্যযুগের বৈশিষ্ট্য ওনার মধ্যে ছিল, আবার আধুনিক যুগের কিছুটা বৈশিষ্ট্য ওনার মধ্যে ছিল। তো এই যে দুই যুগের বৈশিষ্ট্য ওনার মধ্যে আমরা পাচ্ছি, এই সবকিছু মিলেই হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তকে আমরা বলছি যুগ সন্ধিক্ষণের কবি। এটা অনেক সময় প্রশ্ন আসে যে যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওনার সম্পর্কে আমরা আবার পড়বো পরে। এতটুকুই হচ্ছে আমরা প্রথমে জানলাম। এখন আসো আমরা যেহেতু গদ্যের যাত্রা সম্পর্কে বলবো, প্রথম গদ্য বা প্রথম চিঠি আমরা এটা কোথায় পাচ্ছি বা কি পাচ্ছি দেখি আমরা। সেটা হচ্ছে আসাম রাজকে কোচবিহারের রাজা একটা পত্র লিখেছিল অনেক বছর আগে, 1555 খ্রিস্টাব্দে। এই চিঠিটাকেই ধরে নেওয়া হয় বাংলা গদ্যের প্রাপ্ত, যেগুলো পাই নাই তো পাই নাই, এগুলো চলে গেছে, এরকম আরো চিঠি বা দলিল থাকতে পারতো। কিন্তু আমরা যদি একদম প্রথম বা কোন একটা প্রাচীনতম নিদর্শনের কথা চিন্তা করি, সেটা হচ্ছে এই চিঠিটা। সেটা হচ্ছে আসাম রাজকে লিখেছেন কে? কোচবিহারের রাজা একটা পত্র। এটা হচ্ছে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হচ্ছে এই চিঠিটাকে, এই পত্রটাকে। তাহলে এটা কত সালের আমরা পাচ্ছি? 1555। কে কাকে লিখেছেন? কোচবিহারের রাজা আসাম রাজকে লিখেছেন। এতটুকু আমরা মনে রাখি। তাহলে বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন কি? একটা পত্র। এতটুকু মনে রাখবো, 1555 সালের। হ্যাঁ, এখন আসি বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? গদ্য গ্রন্থ। আমরা এখন আর কি এখন পদ্য সম্পর্কে পড়বো। আধুনিক যুগে তো অনেকেই কবিতা কত লিখেছেন, তাই না? কিন্তু এই যে শুরুটা আমরা দেখি, বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটা? ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। তাহলে এখানে আমরা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা কি ধর্ম বিষয়ক, ধর্ম সংক্রান্ত একটা বই, মানে ধর্মীয় তোমার কি বলে প্রচারের জন্যই, হ্যাঁ, তোমার খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য এই বইটা লেখা হয়েছে। তাহলে কে লিখেছেন? লিখেছেন হচ্ছে দোম আন্তোনিও দো রোজারিও।
শুনতে মনে হয় যেন কোনো বিদেশি, আসলে তিনি কিন্তু একজন বাঙালি। সে ছিল হচ্ছে ভূষণার জমিদারের ছেলে। এখন তাকে হচ্ছে তোমার অপহরণ করা হয়। মগদস্যুরা হচ্ছে তাকে অপহরণ করে এবং অপহরণ করে পরবর্তীতে তাকে আরাকানে নিয়ে যায়। আরাকানে নেওয়ার পরে এক পাদ্রী তাকে আবার রক্ষা করে। এখন পাদ্রী যেহেতু রক্ষা করে, পাদ্রীর কাজ কি? পাদ্রীর কাজ হচ্ছে ধর্ম প্রচার করা। তো পাদ্রী হচ্ছে তাকে তোমার ক্যাথলিক, রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্ম হচ্ছে দীক্ষিত করে। তো সে নিজেও পরে পাদ্রী হয়ে যায় এবং ধর্ম প্রচার শুরু করে, এবং ধারণা করা হয়, প্রায় বলা হয় যে তার হাতে 30,000 লোক তোমার কি হচ্ছে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গেছিল। তো যাই হোক, সেই হচ্ছে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই বইটা লিখেছিল, নাম হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। এটার কারণ হচ্ছে যে ব্রাহ্মণ আর এই রোমান ক্যাথলিক, হ্যাঁ মানে যে খ্রিস্টান, এই দুজনের মানে কথার বিচারে, মানে তোমার ধর্ম বিচারে বা প্রশ্নোত্তরের মাধ্যমে এখানে হচ্ছে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্বতা প্রমাণ করবে। মূলত এটা ধর্মীয় উদ্দেশ্যে লেখা হয়েছে, সেখানে খ্রিস্টান ধর্মই প্রধান, খ্রিস্ট ধর্মই শ্রেষ্ঠ। এই বিষয়টা প্রচারের জন্যই মূলত এই গ্রন্থটা লিখেছে কে? দোম আন্তোনিও দো রোজারিও। তাহলে বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? সেটা হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। এটা পর্তুগালের রাজধানী লিসবন থেকে তোমার 1743 খ্রিস্টাব্দে রোমান হরফে মুদ্রিত হয়। এটা আমরা অবশ্যই মনে রাখবো। 1743 খ্রিস্টাব্দে কে লিখেছেন? দোম আন্তোনিও দো রোজারিও। কি নাম? ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। আচ্ছা, এখানে হচ্ছে আমি যেটা বলেছি মুখে এতক্ষণ সেটাই। হ্যাঁ, অনেকে অনেক সময় বলে যে ম্যাডাম মনে থাকে না, সেক্ষেত্রে এটা বিস্তারিত পড়ে নিতে পারো, আর নইলে আর দরকার নাই। কৃপার শাস্ত্রের অর্থভেদ, এটাও সেম। তোমার এখানে কৃপার শাস্ত্রের মানে মূলত এখানে খ্রিস্টান ধর্মকে বলা হচ্ছে যে মহৎ ধর্ম, হ্যাঁ, কৃপার ধর্ম, কৃপার শাস্ত্র। তো এটা কে লিখেছেন? এটা লিখেছেন হচ্ছে মানুয়েল দা আসুম্পসাও। তো 1734 খ্রিস্টাব্দে এটা রচিত, কিন্তু প্রকাশিত হয়েছে সেই 1743 খ্রিস্টাব্দে, তাও কি রোমান হরফে। এটা বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন হিসেবে, এগুলো সবই প্রাথমিক প্রচেষ্টা। এটা যেমন প্রাথমিক প্রচেষ্টা, তার আগে আমরা যেটা পড়লাম, হ্যাঁ, সেটাও কি প্রাথমিক প্রচেষ্টা। এগুলো সবই, কিন্তু আমরা মনে রাখবো কি কৃপা শাস্ত্রের অর্থভেদ কে লিখেছেন? মানুয়েল দা আসুম্পসাও। কত সালে প্রকাশিত হয়েছে? 1743 সালে প্রকাশিত হয়েছে। তো এখানে এই যে মানুয়েল দা আসুম্পসাও, উনিও তোমার ধর্ম প্রচারের উদ্দেশ্যে লিখেছেন। তো এটাতে হচ্ছে তিনি তখন তোমার গাজীপুরের দিকে ছিলেন, মানে ভাওয়াল অঞ্চলে ছিলেন। তো দেখা যায় সেই অঞ্চলের যে তোমার আঞ্চলিক যে কথাগুলো, এগুলো অনেকটা এখানে উঠে এসেছে। এটার হচ্ছে তোমার মূল বিষয় হচ্ছে খ্রিস্টান গুরু শিষ্যের কথোপকথন। এই কথোপকথনের মাধ্যমে এখানে বলবে যে খ্রিস্ট ধর্মটাই কি শ্রেষ্ঠ ধর্ম। তো এখানে হচ্ছে তোমার এই বিষয়টা বলা হয়েছে। তো এখানে মূল যে এখানে পর্তুগিজ অংশ ছিল, আর আরেকটা হচ্ছে তোমার বাংলা, বাংলা দ্বারা কিছুটা অনুবাদ ছিল। হ্যাঁ, বাঁদিকের পৃষ্ঠে হচ্ছে বাংলা ভাষা ছিল, আর ডান দিকে হচ্ছে তোমার পর্তুগিজ ভাষায় গুরু শিষ্যের কথোপকথনের মাধ্যমে এই খ্রিস্ট ধর্মের মহিমা প্রচার করা হয়েছে। এবং এখানে যেহেতু ভাওয়াল অঞ্চলে তিনি পাদ্রী হিসেবে ছিলেন, তো সেই স্থানীয় উপভাষার প্রভাব এই বইতে আছে। এটা একটু মনে রাখো, জাস্ট নামটা মনে রাখো, কৃপা শাস্ত্রের অর্থভেদ মানুয়েল দা আসুম্পসাও। এখন আসো আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা বাংলা ভাষায় এখনো কিন্তু পাচ্ছি না, বা বাঙালির লেখা একটা পেয়েছি, কিন্তু সেটা কোন হরফে ছিল? তোমার রোমান হরফে মুদ্রিত হয়েছে। এখন আসো, যে রাজা প্রতাপাদিত্য চরিত্র, এটা প্রকাশিত হয়েছে 1801 সালে। এটা লিখেছেন হচ্ছে রামরাম বসু। এই রামরাম বসু এই বইটা, রাজা প্রতাপাদিত্য চরিত্র, আমরা বলতে পারি বাঙালির লেখা, বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ। তাহলে এর আগে যে দুটো গদ্য গ্রন্থ পেয়েছিলাম, আর বাঙালির লেখা পেয়েছিলাম, কিন্তু বাংলা ভাষাই পাইনি। ঠিক আছে, তাহলে এখন এই প্রথমবারের মতো আমরা বাঙালির লেখা পাচ্ছি, একই সাথে বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ পাচ্ছি। এটার নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, প্রকাশিত হয়েছে 1801 সালে, লিখেছে হচ্ছে রামরাম বসু। ক্লিয়ার? এই 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 কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসে অনেক সময়, যে বাঙালি লেখা, বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ কোনটি? রাজা প্রতাপাদিত্য চরিত্র, প্রকাশিত হয়েছে 1801 সালে। এই রামরাম বসুকে বলা হয় কেরি সাহেবের মুন্সি। কেরি কে? কেরি হচ্ছে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি তোমরা অনেকে নাম শুনেছো। এই উইলিয়াম কেরি, শোনো, মূলত হচ্ছে তোমার 1783 সালে জন টমাস নামে একজন চিকিৎসক আসে।
তোমার ধর্ম প্রচার, উনি নিজে চিকিৎসক ছিলেন কিন্তু উনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসেন। তো এই যে তিনি ধর্ম প্রচারের শুরু করেন, কিন্তু তিনি কাউকে ধর্মান্তরিত করতে পারেননি। হ্যাঁ, পরবর্তীতে তিনি এই উইলিয়াম ক্যারিকে নিয়ে আসেন। উইলিয়াম ক্যারি এবং জন টমাস, এদের দুইজনকেই হচ্ছে বাংলা শিখান হচ্ছে কে, এই রামরাম বসু। রামরাম বসু যেহেতু কেরি সাহেবকে তোমার বাংলা শিখিয়েছে, এই জন্য রামরাম বসুকে বলা হয় কেরি সাহেবের মুন্সি। ক্লিয়ার? যে কি কারণে কেরি সাহেবের মুন্সি বলে, এটা অনেকে জিজ্ঞেস করেছে। কারণ হচ্ছে রামরাম বসু হচ্ছে কেরি সাহেবকে বাংলা শিখিয়েছিলেন। আচ্ছা, এটা অনেক সময় রিটেনে আসে, হ্যাঁ, জাস্ট একটু মনে রাখতে পারো যে কেরি সাহেবের মুন্সিকে রামরাম বসু, কারণ তিনি হচ্ছে 1793 সাল থেকে 96 সাল পর্যন্ত উইলিয়াম ক্যারিকে বাংলা শিখিয়েছেন। এখন আসি উইলিয়াম ক্যারি তো বললাম, তিনি তার বাংলা ভাষায় মুদ্রিত গদ্য গ্রন্থ কথোপকথন, এটা প্রকাশিত হয়েছে 1801 সালে। তাহলে উইলিয়াম ক্যারির গ্রন্থ কোনটা? সেটা হচ্ছে তোমার কথোপকথন। এটা কিন্তু রাজা প্রতাপাদিত্য চরিত্রের পরে প্রকাশিত হয়েছে, যদিও দুটোই কি 1801 সালে। তাহলে সিরিয়ালি কোনটা আগে হবে? সিরিয়ালি হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র আগে হবে। ঠিক আছে, এখন আসো, বাংলা ভাষায় কথ্য রীতির প্রথম নিদর্শন বলা হয় এই কথোপকথন। এখানে হচ্ছে কে মানে দৈনন্দিন জীবনযাত্রা, ধর্ম, আচার, বিধিনিষেধ, এগুলো কথোপকথনের আকারে সেটা প্রকাশ করা হয়েছিল। তো এটা একটা দ্বিভাষিক গ্রন্থ, এক পৃষ্ঠায় বাংলা ছিল আর অপর পৃষ্ঠায় ছিল হচ্ছে ইংরেজি। তাহলে যদি আমাদের আসে বা মানে সিরিয়ালি কখনো আসে, হ্যাঁ, তাহলে আমরা একটু কি কি মনে রাখবো খেয়াল করো তো। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম যে গ্রন্থ সেটা হচ্ছে তোমার মঙ্গল সমাচার। সেটা হচ্ছে মঙ্গল সমাচার। এটা হচ্ছে তোমার মূলত বাইবেলের অনুবাদ। হ্যাঁ, এখন এটা যেহেতু অনুবাদ গ্রন্থ, তাহলে এটা আমরা তারপরে মনে রাখি, এটা হচ্ছে 1800 সালে প্রকাশিত হয়েছে মঙ্গল সমাচার। মূলত ওনার নাম হচ্ছে ম্যাথিউ, ওই মতিয়ের বলা হয় আর কি বাংলায়। ওনার হচ্ছে মঙ্গল সমাচারটা আমরা মনে রাখি। তারপর আসো, বাংলা ভাষায় এবং একই সাথে বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, যেটা অলরেডি বলেছি। এখন এই রাজা প্রতাপাদিত্য চরিত্র আর কথোপকথন দুটোই 1801 সালে প্রকাশিত হয়েছে। রাজা প্রতাপাদিত্য চরিত্র জুনে আর কথোপকথন হচ্ছে আগস্টে প্রকাশিত হয়েছে। তাহলে যদি অপশনে দুটোই থাকে, হ্যাঁ, যে প্রথম প্রকাশিত কোনটি, তাহলে অবশ্যই রাজা প্রতাপাদিত্য হবে। তাহলে আমাদের সিরিয়ালটা একটু, ক্রমটা একটু খেয়াল করো। ক্রমটা হবে, প্রথমে হচ্ছে মথিরচিত মঙ্গল সমাচার, তারপর হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, তারপর হচ্ছে তোমার কথোপকথন। এই তিনটা হচ্ছে তোমার ক্রম। এই ক্রমটা মনে রাখো। এখন কোন অপশনে যদি তোমার কি না থাকে, তোমার প্রতাপাদিত্য চরিত্র না থেকে কথোপকথন থাকলো, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর অবশ্যই কথোপকথন হবে। ক্লিয়ার? উত্তর তখন কথোপকথন হবে। আর যদি রাজা প্রতাপাদিত্য চরিত্র থাকে, কথোপকথন থাকে, সেখানে রাজা প্রতাপাদিত্য চরিত্র হবে। মানে জাস্ট এই কনফিউশনটা কেন হয়, কোনো কোনো বইতে এক একটাতে এক এক রকম দেয়া। এটা হচ্ছে ক্লিয়ার করে দিলাম তোমাদের। এই প্রশ্নগুলো অনেকবার আসে, হ্যাঁ, আমাদের যেই টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে বারবার আসে। তো এইটা একটু জাস্ট এই ক্রমটা মনে রাখলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। শ্রীরামপুর মিশন। আচ্ছা, শ্রীরামপুর মিশন হচ্ছে তোমার ভারতে যে তোমার খ্রিস্টানদের প্রথম নিজস্ব প্রচার সংঘ ছিল। এটা হচ্ছে তোমার 1800 সালে স্থাপিত হয়েছে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। পরবর্তীতে তোমার শ্রীরামপুরেই হচ্ছে এখানে মিশনের প্রেসটা প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে ওই বছরের মার্চ মাসে। এই প্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরেই হচ্ছে এখান থেকে আস্তে আস্তে কি শুরু হয়, তোমার বিভিন্ন বই ছাপা শুরু করা হয়। যেমন প্রথম যেটা ছাপানো হয়েছে, আমরা যে একটু আগে বললাম মঙ্গল সমাচার, সেটা সেখান থেকেই ছাপানো হয়েছে, শ্রীরামপুর মিশনের প্রেস থেকে। তো এখান থেকে মূলত বাইবেল সহ খ্রিস্টান ধর্মের বিভিন্ন গ্রন্থ অনুবাদ করে এই দেশে প্রচারের লক্ষ্যেই মূলত এই প্রেসটা প্রতিষ্ঠিত হয়েছিল। 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে দুটো পত্রিকা প্রকাশিত হয়। একটা হচ্ছে দিগদর্শন আর একটা হচ্ছে সমাচার দর্পণ। এই দুটো পত্রিকা আমরা একটু মনে রাখবো, এবং আমরা যখন পত্রিকার ক্লাস করব সেখানে আমরা তখন বিস্তারিত পড়িয়ে দিব। তারপরে মনে রাখো, শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত পত্রিকা দিগদর্শন আর হচ্ছে সমাচার দর্পণ। এখন আসো বাংলা ছাপাখানা থেকে আমরা দেখি। প্রথমে 1498 সালে গোয়াই উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। তাহলে 1498, এটা তেমন দরকার নেই। আমরা যেটা মনে রাখবো, যেহেতু বাংলা ছাপাখানা, তাহলে একটু দেখি 1778 খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা
প্রতিষ্ঠা করে, এবং তিনি নিজেই হচ্ছে বাংলা অক্ষরের নকশা তৈরি করে। হ্যাঁ, এই যে তুমি বাংলা অক্ষর যেহেতু তোমার ছাপাতে হবে, তাহলে প্রথমে একটা নকশা তৈরি করতে হবে। সেই নকশাটা তাহলে কে তৈরি করেছেন? চার্লস উইলকিন্স। এই কারণে ওনাকে বলা হয় বাংলা মুদ্রাক্ষরের জনক। এখন আসো, উনি কিন্তু নকশা তৈরি করেছিলেন, এখন এই নকশাটা খোদাই করতে হবে না? তাহলে খোদাই কে করেছিলেন? সেটা হচ্ছে পঞ্চানন কর্মকার এই বাংলা অক্ষরটা খোদাই করেছিলেন। তাহলে এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে যে প্রশ্ন কি আসছে। যদি বলা হয় মুদ্রাক্ষরের জনককে, অনেকে পঞ্চানন কর্মকার মনে করে, না, পঞ্চানন কর্মকার জনক নয়, পঞ্চানন কর্মকার হচ্ছে খোদাই করেছেন। তাহলে তোমার মুদ্রাক্ষরের জনককে, জনক হচ্ছে চার্লস উইলকিন্স। ঠিক আছে। 1800 খ্রিস্টাব্দে কলকাতার নিকটবর্তী শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন করে, এটা তো আমরা একটু আগে পড়লাম। এবং সেখান থেকেই তোমার এই যে মথি রচিত প্রথম, যদি বলা হয় শ্রীরামপুর মিশন থেকে, মিশন প্রেস থেকে প্রথম কোন গ্রন্থটি মুদ্রিত হয় 1800 সালে, সেটা হচ্ছে মঙ্গল সমাচার। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, এটা অনুবাদ গ্রন্থ বাইবেলের। এরপর আসি ফোর্ট উইলিয়াম কলেজ। তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালনা করতে আসা যে নবীন ইংরেজ সিভিলিয়ান ছিল, তাদেরকে এদেশের ভাষা, শিল্প, সাহিত্য, আচরণ এগুলো শিক্ষা দেওয়ার জন্য লর্ড ওয়েলেসলি 1800 সালের 4 মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এখন এই ফোর্ট উইলিয়াম কলেজ যখন প্রতিষ্ঠা করা হয় 18 সালে, 1801 সালে সেখানে হচ্ছে বাংলা বিভাগ খোলা হয়। হ্যাঁ, এই ফোর্ট উইলিয়াম কলেজই তোমার গদ্য বিকাশে অনেক বেশি অবদান রাখে। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ যখন 1801 সালে বাংলা বিভাগ খোলা হয়, ওই বাংলা বিভাগের অধ্যক্ষ কে ছিলেন? এই উইলিয়াম কেরি। ঠিক আছে, তাহলে প্রথম অধ্যক্ষ ছিলেন কে? ব্রিটিশ পাদ্রী উইলিয়াম কেরি। এবং এই 1801 থেকে 1815, এই 15 বছরের মধ্যে 8 জন লেখক 13টি বাংলা গদ্য পুস্তক লিখেছিলেন। চিন্তা করো, এর আগে কোনো গদ্যই ছিল না সেখানে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে আমরা আস্তে আস্তে কি দেখতে পাচ্ছি? গদ্যের যাত্রাটা শুরু হয়ে যেতে দেখতে পাচ্ছি। সেখানে 13টা বাংলা গদ্য পুস্তক আমরা পেয়ে যাচ্ছি। উইলিয়াম কেরি সম্পর্কে অলরেডি বলেছি, তিনি তোমার ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন, এবং তিনি 1793 সালে কলকাতায় আগমন করেছিলেন। ওই যে যেটা বলেছিলাম জন টমাস, এই জন টমাস হচ্ছে ওনাকে নিয়ে আসছিল। এবং 1801 সালে তিনি বাংলা সংস্কৃতির শিক্ষক হিসেবে ফোর্ট উইলিয়াম কলেজে তোমার নিযুক্ত হন। 1860 সালে 7 সালে তিনি এই বিভাগের অধ্যক্ষ নিযুক্ত হন। ওনার দুটো গ্রন্থ, একটা হচ্ছে কথোপকথন, এটা তোমাদের বলেছি, তোমাদের মানে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, ধর্ম, আচার, বিধি, নিষেধ এই বিষয়গুলো নিয়ে কথোপকথন সেখানে ছিল। আর একটা হচ্ছে ইতিহাসমালা। এই দুটো গ্রন্থ ওনার, এবং এই দুটো বই বাংলা বিভাগে পাঠ্য ছিল। এই চারটা খুব ইম্পর্টেন্ট, এটা টিএম করতে হবে। কি করতে হবে? টিএম করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে গত বছরও প্রশ্ন আসছে। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা একটু দেখি। সেটা হচ্ছে, প্রথমে আসি আমরা রামরাম বসু। রামরাম বসুকে কি বলা হয়? রামরাম বসুকে আমরা কি বলেছিলাম, মনে আছে কারো? কেরি সাহেবের মুন্সি বলা হয়। মুন্সি মানে পণ্ডিত। হ্যাঁ, যেহেতু তিনি কেরি সাহেবকে বাংলা শিখিয়েছেন, এজন্য কেরি সাহেবের মুন্সি বলা হচ্ছে। এই রামরাম বসু হচ্ছে তোমার দুটো গ্রন্থ লিখেছিল, একটা হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, যেটা আমরা অলরেডি পড়েছি। রাজা প্রতাপাদিত্য চরিত্র, এটা হচ্ছে তোমার এই প্রতাপাদিত্য কে নিয়ে যে কথাগুলো প্রচলিত আছে, যে বিষয়গুলো প্রচলিত আছে, সেটা নিয়েই হচ্ছে তিনি লিখেছিলেন। এটা কলেজ থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ এবং বাঙালির লেখা প্রথম মুদ্রিত বাংলা গ্রন্থ। এটা অলরেডি পড়া শেষ আমাদের। লিপিমালা, এখানে হচ্ছে তোমার কলেজের ছাত্রদের চলিত ভাষা এবং দেশীয় লোকের যে বৈষয়িক ব্যবহারের পরিচয় দানের জন্য পত্রাকারে লিখিত গদ্য গ্রন্থ। এই কারণে এটাকে বলা হয় বাংলা সাহিত্যে প্রথম পত্র সাহিত্য। হ্যাঁ, পত্র কাব্য না, কিন্তু এটা হচ্ছে যেহেতু গদ্যে লিখা, এটাকে আমরা বলছি গদ্যে লিখিত প্রবন্ধ। তাহলে এটা হচ্ছে প্রথম পত্র সাহিত্য বলা হচ্ছে লিপিমালা। তাহলে এই দুটো আমরা মনে রাখবো, একটা 1801 আর একটা হচ্ছে 1802 সালে। তাহলে রামরাম বসু আমরা দুটো পেলাম, একটা হচ্ছে প্রজাপাদিত্য চরিত্র আর একটা হচ্ছে লিপিমালা। ওকে। উইলিয়াম ক্যারির দুটো, একটা অনেকবার বলছি কথোপকথন, আর একটা হচ্ছে ইতিহাসমালা। এর পাশে গোলকনাথ শর্মার হচ্ছে হিতোপদেশ। মনে রাখবা, উপদেশ দিতে সবাই অনেক বেশি কি পছন্দ করে। তাহলে গোলকনাথ শর্মার একটা বই পেলাম, সেটা হচ্ছে হিতোপদেশ। ওকে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উনি সবচেয়ে বেশি গ্রন্থ লিখেছিলেন এবং তিনি ছিলেন কলেজের শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ পণ্ডিত। হ্যাঁ, ওনার তাহলে গ্রন্থগুলো 32 সিংহাসন, হিতোপদেশ গোলকনাথ শর্মাও লিখেছেন,
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারও লিখেছেন, কিন্তু যদি সাল দেখবা তোমার গোলকনাথ শর্মাটা হচ্ছে 2 সালে, 1802 সালে, আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেছেন হচ্ছে 1808 সালে। রাজা বলি, এটা হচ্ছে বাংলা ভাষায় লেখা প্রথম ইতিহাস গ্রন্থ বলা যায়, আর হচ্ছে প্রবোধ চন্দ্রিকা। তাহলে এই 32 সিংহাসনটা একটু ভালো করে মনে রাখবা। তারপরে হিতোপদেশ, এটা 2টা অলরেডি বললাম। তারপর আসো তারিণী চরণ মিত্র, ইনি কলেজের পণ্ডিত ছিলেন না, ওনার হচ্ছে ওরিয়েন্টাল ফেবুলিস্ট। আর হচ্ছে তোমার রাজীব লোচন মুখোপাধ্যায়, ওনার হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম। চণ্ডীচরণ মুন্সী, এই ওনার সম্পর্কে প্রশ্ন ছিল যে উনি কে ছিলেন। তাহলে উনি ছিলেন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। অথবা এরকমও থাকতে পারে যে ওনার কোন গ্রন্থটি কার, তাহলে তোতা ইতিহাস, এটা হচ্ছে তুতিনামা নামক ফার্সি গ্রন্থের বঙ্গানুবাদ। আর হচ্ছে হরপ্রসাদ রায় পুরুষ পরীক্ষা। তাহলে এই দুটো স্লাইড আমরা কি করব, টিএম করে ফেলবো, ভালো করে মুখস্থ করে ফেলবো। তাহলে নামগুলো দেখলা আর রচনাগুলো ভালো করে জানতে হবে। এটা হচ্ছে তোমার গদ্যের যাত্রা, অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে এতটুকু অবশ্যই জানতে হবে। কখন শুরু হয়েছে? 1800 সালে খোলা হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ। 1801 সালে হচ্ছে বাংলা বিভাগ খোলা হয়েছে। বাংলা বিভাগের অধ্যক্ষ নিযুক্ত হয়েছে কে? উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি তাহলে বই 2টা, কোনটা? একটা হচ্ছে তোমার কথোপকথন আর লিপিমালা, আর বাকিরা রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, গোলকনাথ শর্মা, হ্যাঁ, তারিণী চরণ মিত্র। তাহলে এই যে স্লাইডটা দেখালাম, পড়ালাম, এগুলো ভালো করে শেষ করতে হবে। ঠিক আছে, নেক্সট হিন্দু কলেজ। এটা হচ্ছে 1817 সালে প্রকাশিত, তোমার স্থাপিত হয়েছে। 1717 সালে স্থাপিত হয়েছে। তোমার যেন ভদ্র হিন্দু ঘরের যারা সন্তান, তারা যেন ইংরেজি এবং ভারতীয় ভাষাসমূহ ছাড়া ইউরোপ এশিয়ার সাহিত্য বিজ্ঞান এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানে, এ কারণে হিন্দু কলেজ স্থাপন করা হয়েছে। এবং এখানে তোমার 1828 সালে তোমার ডি রোজিও ইংরেজি সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। এই ডি রোজিও ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, একটু ভালো করে পড়বা। উনি যদিও আমরা দেখতে পাচ্ছি যে সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক হিসেবে যুক্ত হয়েছিলেন, তিনি আসলে এছাড়াও দর্শন, বিজ্ঞান, হ্যাঁ, অনেক বিষয় নিয়ে আলোচনা করতেন। এই ডি রোজিওর যারা ভক্ত, যারা শিষ্য, তাদেরকে বলা হয় যে ইয়ং বেঙ্গল। এখন ডি রোজিও তো মানে তোমার ক্লাসের মধ্যে তো আলোচনা করতেন, পরবর্তীতে তিনি নিজেও হচ্ছে আবার একাডেমিক অ্যাসোসিয়েশন নামে তোমার সংগঠন করেন, হ্যাঁ, বাহিরেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন। এদের ডি রোজিও শিষ্য যারা ছিল, এদের মূল বিষয়টাই ছিল যে কোনো কিছু যুক্তি ছাড়া গ্রহণ করা যাবে না। হ্যাঁ, আস্তে আস্তে দেখা যাচ্ছে ওনার যে শিষ্যরা, এই যে হিন্দু ধর্মের বা যে কোনো ধর্মের যে রীতিনীতি, যে সংস্কারগুলো, হ্যাঁ, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা মানা যাবে না, হ্যাঁ, আস্তে আস্তে কি করলো, দেখা গেল তারা সেটা মেনে নিতে চাচ্ছিল না। দেখে অনেকে আস্তে আস্তে তার বিরুদ্ধে সজাগ হয়ে উঠলো যে না, ওনাকে তোমার শিক্ষক হিসেবে রাখা যাবে না। তো এই ইয়ং বেঙ্গল যেটা বলছিলাম, ডি রোজিও শিষ্যরাই হচ্ছে ইয়ং বেঙ্গল নামে পরিচিত। এবং আস্তিকতা হোক নাস্তিকতা হোক, কোনো জিনিসকে পূর্ব থেকে গ্রহণ না করা, জিজ্ঞাসা ও বিচার করা, এই মন্ত্রে যারা উজ্জীবিত ছিল তারাই ইয়ং বেঙ্গল। তারা মূলত এই ডি রোজিও শিষ্য ছিল। তো এখানে যেটা বলছিলাম, পরবর্তীতে ডি রোজিও হচ্ছে তোমার মাত্র 17 বছর বয়সে কিন্তু জয়েন করেছিলেন হিন্দু কলেজে। হ্যাঁ, পরবর্তীতে ওনাকে সেখান থেকে বরখাস্ত করা হয় হিন্দু কলেজ থেকে। এই যে তোমার সবাই যে ধর্মের রীতিনীতি সংস্কার এগুলোর বিরুদ্ধে কথা বলছিলেন, এগুলো বাকিরা যারা গোড়াপন্থী তারা সেটা মেনে নিতে পারেন না, খুব দুঃখজনক ভাবে। তোমার 1831 সালে ওনাকে তোমার অব্যাহতি দেওয়া হয়। এবং খুব ট্রাজিক হচ্ছে, খুব অল্প বয়স তিনি বেঁচেছিলেন, ওই 1831 সালের শেষের দিকে, মেবি ডিসেম্বরের দিকে হচ্ছে তিনি কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। এই ইয়ং বেঙ্গলের যারা সদস্য ছিলেন, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, হ্যাঁ, এরা সবাই মুক্ত চিন্তা দ্বারা উজ্জীবিত ছিলেন, প্যারীচাঁদ মিত্র। তো এখানে আরেকটা বিষয়, যেমন মাইকেল মধুসূদন দত্ত, হ্যাঁ, তিনিও কিন্তু ওনার ভাব শিষ্য ছিলেন। এখানে আসে, উনি তো মারা গিয়েছিলেন, তাহলে অনেকেই কিন্তু ওনার সরাসরি শিষ্য ছিলেন না, কিন্তু ওনার আদর্শে অনেকে অনুপ্রাণিত ছিলেন, সরাসরি শিষ্য অনেকে ছিলেন না। যেমন মাইকেল মধুসূদনও কিন্তু কি ওনার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আবার ইয়ং বেঙ্গল যারা, তারা হচ্ছে ওনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় এবং তারা মদ, গাঁজা, নারী এগুলোতে লিপ্ত হয়ে যায়। পরবর্তীতে আবার ইয়ং বেঙ্গলের যে মটোটা, সেটা কিন্তু অনেকে সেটা ধরে রাখতে পারে নাই। এই ইয়ং বেঙ্গলের মুখপত্র বা পত্রিকা এনকোয়ারার লাগবে, জ্ঞানান্বেষণ, বেঙ্গল স্পেক্টেটর।
এই পত্রিকাগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে যখন পত্রিকার ক্লাস হবে সেখানেও জানবো। তারপরও আমরা বারবার যখন মানে পড়বো অনেকটা মনে থাকবে তোমাদের। তাহলে প্রথমে আমরা যেটা করলাম গদ্যের যাত্রা সম্পর্কে পড়লাম। গদ্যের যাত্রায় আমরা যেটা দেখলাম, প্রথমে আমরা আধুনিক যুগের বৈশিষ্ট্য দেখলাম। হ্যাঁ, আধুনিক যুগের যে সাহিত্য সেটার বৈশিষ্ট্য কি। তারপর হচ্ছে আমরা দেখতে পেলাম যে তোমার এখানে ছাপাখানার প্রতিষ্ঠা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি বলে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা এবং ফোর্ট উইলিয়াম কলেজের যে পণ্ডিত তাদের যে গ্রন্থগুলো, হ্যাঁ এই বিষয়গুলো দেখলাম। হিন্দু কলেজ, তারপর হচ্ছে ডিরোজিও, ইয়ং বেঙ্গল কারা ছিলেন, এই বিষয়গুলো খুবই জরুরি। আধুনিক যুগের সূচনা থেকে মানে সবসময় একটা দুটো প্রশ্ন থাকে, দুইটা থাকে না, একটা প্রশ্ন অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, তবে থাকতে পারে, যেমন গতবারও ছিল। তো এর জন্য এতটুকু একটু ভালো করে পড়বা, ওই চারটা একটু বারবার দেখবা, বারবার চোখ বুলাবা, তারপর প্রশ্ন সলভ করবা। এখন চলে আসছি যে 11 জন সাহিত্যিক। সে 11 জন সাহিত্যিকের মধ্যে প্রথম আমরা যাকে নিয়ে পড়বো তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গত বছর কয়েক বছরের প্রশ্ন যদি দেখো তাহলে দেখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে প্রশ্ন ছিলই ছিল মোটামুটি। এখন আমরা শুরু করে দিচ্ছি। সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি কি ইম্পর্টেন্ট? সবই ইম্পর্টেন্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সবই ইম্পর্টেন্ট। তাহলে ওনার জন্ম কখন? 1820 সালে। কোথায়? বীরসিংহ গ্রাম, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। এবং ওনার পারিবারিক নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে ওনার পারিবারিক নাম, আর বিদ্যাসাগর হচ্ছে ওনার উপাধি। এখন তিনি কিন্তু বন্দ্যোপাধ্যায় নামে স্বাক্ষর করতেন না বা বিদ্যাসাগর নামেও স্বাক্ষর করতেন না, তিনি স্বাক্ষর করতেন হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তাহলে আমরা এটা একটু মনে রাখবো, ঈশ্বরচন্দ্র শর্মা নামে তিনি স্বাক্ষর করতেন। ওনার পারিবারিক নাম হচ্ছে বন্দ্যোপাধ্যায়, আর এই বিদ্যাসাগর হচ্ছে ওনার উপাধি। ওনার জন্ম হচ্ছে বীরসিংহ গ্রাম, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। ওনার জন্ম সাল হচ্ছে 1820 সাল। এতটুকু আমরা অবশ্যই মনে রাখবো। ওনার পিতার নাম হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতার নাম হচ্ছে ভগবতী দেবী। জাস্ট একটু বললাম, পিতামাতার নাম আসতে দেখা যায়নি এখন পর্যন্ত। এখন আসো ওনার কিছু ছদ্মনাম। এই কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, হ্যাঁ কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, এরকম কিছু ছদ্মনাম আছে। এটার কারণ হচ্ছে তোমরা সবাই জানো ওনার যে সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্ম কিন্তু ওনার সমাজ সংস্কারের সাথে মানে অনেকটা সংশ্লিষ্ট। সমাজ সংস্কারের জন্য বিধবা বিবাহ বন্ধ করা এবং বহু বিবাহ তোমার বন্ধ করার জন্য তিনি কিন্তু অনেক বেশি লড়েছেন। এবং এই কারণে তিনি কিন্তু অনেক গ্রন্থ রচনা করেছেন, যেমন ধরো অতি অল্প হইলো, আবার অতি অল্প হইলো, হ্যাঁ ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, এই ধরনের গ্রন্থগুলো তিনি কেন রচনা করেছেন? তিনি শাস্ত্র থেকে দেখিয়েছেন যে না তোমার কি বহু বিবাহ বন্ধ করতে হবে, রহিত করা উচিত, তারপর হচ্ছে তোমার বিধবা বিবাহ বন্ধ করা উচিত। এই তখন তিনি এই ছদ্মনামে এই গ্রন্থগুলো তিনি রচনা করেছেন। এখন আসে বিদ্যাসাগর উপাধি লাভ। তিনি সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তাহলে কত বছর বয়সে? তোমার সালটাও ইম্পর্টেন্ট, আবার যদি প্রশ্ন আসে কত বছর বয়সে, তাহলে কত বছর বয়সে? মাত্র 19 বছর বয়সে। মনে থাকবে। তাকে করুণাসাগর বিশেষণ প্রদান করেন কে জানো? তাকে করুণাসাগর বিশেষণ প্রদান করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত যখন তোমার ফ্রান্সে ছিলেন, ভার্সাইয়ে ছিলেন, প্রবল অর্থ কষ্টে ছিলেন, অনেক বেশি অর্থ কষ্টে ছিলেন, অনেক অনেক টাকা তোমার দেনা হয়ে গেছিল, এমনকি ওনাকে পুলিশে ধরে নেওয়ার মানে উপক্রম হয়েছিল। সেই সময়ে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লিখেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা না অসংখ্য চিঠি এবং অসংখ্য বার হচ্ছে তিনি এখান থেকে টাকা পাঠান। এবং এমনও হয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে টাকা নাই, তিনি দেখা গেছে ঋণ করেও তোমার মাইকেল মধুসূদনকে সেই টাকাটা পাঠিয়েছেন ঋণ করে। এবং তোমার জীবনী যদি পড়ো সেখানে দেখবা যে মানে মাইকেল মধুসূদনের চিঠি পড়ে তিনি কান্না করে ফেলতেন। হ্যাঁ, কান্না করে ফেলতেন, যার কারণে তোমার মাইকেল মধুসূদন দত্ত ওনাকে করুণা সাগর বা করুণা সিন্ধু বলেছেন মূলত। এবং মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন কি জানো? যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্ঞান হচ্ছে প্রাচীন ঋষির মতো, কর্মশক্তি হচ্ছে ইংরেজদের মতো, আর ওনার যে উদারতা সেটা হচ্ছে বাঙালি মায়ের মতো। এই কথাগুলো বলেছেন হচ্ছে তোমার মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, তো তিনি চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে তিনি লিখেছিলেন যে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সে জানে মনে,
এই যে বলছে করুণার সিন্ধু, এই সেখান থেকে মূলত এই কথাটা আসছে যে করুণার সাগর। তো যদি করুণার সিন্ধু হোক, সাগর হোক, যেটাই আসুক, যদি বলা হয় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কে বলেছেন, সেটা হবে মাইকেল মধুসূদন দত্ত। এরপর আসো, উনি হচ্ছেন বিরাম চিহ্নের প্রবর্তক। এর আগে যে আমরা দেখলাম ফোর্টুলিয়াম কলেজের যারা আছেন, তো দেখা যায় তো শুধু মানে দাড়ি চিহ্ন ছিল, মানে এই যে লেখার যে একটা সৌন্দর্য, বিরাম চিহ্ন, হ্যাঁ, এই বিষয়টা প্রথম প্রবর্তন করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র, প্রথম প্রচলন করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং এই চিহ্নের প্রচলন শুরু হচ্ছে 1847 সালে। এটা একটু মনে রাখবা, এইগুলো মনে রাখা সহজ। ওনার জন্ম হচ্ছে 1820, 19 বছর বয়সে হচ্ছে উনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন, অল্প কয়েকটা সাল। কারণ হচ্ছে বিদ্যাসাগর, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তো 21 বছর বয়সে তিনি ফোর্টুলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত হন, আর এটা হচ্ছে 1847 সালের বিষয়, বিরাম চিহ্নের প্রবর্তন। এখন আসে বাংলা গদ্য রীতি প্রচলনে অবসরণীয় অবদান রাখার জন্য আমরা বিদ্যাসাগরকে কি বলবো? বাংলা গদ্যের জনক বলা হয়। অনেক জায়গায় আছে যেটা বলেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলে থাকে, যদি প্রশ্ন আসে কে বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, অথবা যদি বলা হয় বাংলার গদ্যের জনককে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অথবা যদি এটা অন্যভাবেও প্রশ্ন করে গদ্য সম্পর্কিত বিষয়ে, তাও কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারী শিক্ষায় অবদান, বিটন, হ্যাঁ নাম শুনছো? তো ওনার নাম হচ্ছে জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন। ওই বিটনের নামকে বলা হয় যে বেথুন। হ্যাঁ, বিথনকে বলা হয় কি বেথুন। বেথুন স্কুল, বেথুন কলেজ, এই নামগুলো মনে হয় তোমরা শুনেছো। ওই বিটনের সহযোগিতায় এই নারী শিক্ষায় বিদ্যাসাগর অনেক বেশি অবদান রাখেন। তোমার বিটনের সহযোগিতা হচ্ছে অনেক স্কুল কলেজ স্থাপন করেন। হ্যাঁ, এর আগে কিন্তু নারী শিক্ষার জন্য স্কুল কলেজ ছিল, কিন্তু সেটা নারী শিক্ষার জন্য অতটা মানে ছিল না। তো নারী শিক্ষার ক্ষেত্রে একদম অগ্রগণ্য একটা ভূমিকা পালন করেন হচ্ছে তোমার বিদ্যাসাগর, এবং তিনি বিটন, যে তোমার ওই বেথুন বলা হয় ওনাকে, ওনার সহযোগিতায় এই বিটন স্কুল, যেটা বেথুন স্কুল, ওইটা পরবর্তীতে কলেজে পরিণত হয়, বেথুন কলেজ বলা হয়। তো কলকাতার বেথুন কলেজ প্রতিষ্ঠা, আর তার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয় হচ্ছে 1856 সালে। খুব ইম্পর্টেন্ট, এটা তোমার জিকে তো আসতে পারে, এটা তোমার জিকে তো আসতে পারে, এটা একটা বিশাল বিষয়, তাই না? বিধবা বিবাহ আইন পাশ হওয়া, এই যে ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যেত 7 বছরে, 8 বছরে, 9 বছরে, হ্যাঁ, দেখা যেত এদের, এরা তো যেহেতু বহু বিবাহের প্রচলন ছিল, দেখা যায় বয়স্ক বয়স্ক ব্যক্তি কি করতো, 8-9 বছরের বাচ্চারা বিয়ে করতো, তো দুম করে এই লোকটা মরে যেত। এই যে 8-9 বছরের বাচ্চাগুলো, তাহলে এগুলো কি বিধবা হয়ে বাকি জীবন কাটাতো? এখন বিধবা হয়ে তো আর বাকি জীবন কাটে তো না, এদের জীবনের আসলে দুর্দশার কোনো মানে শেষ ছিল না। তোমরা একটা মুভি দেখছো কিনা আমি জানি না, ওয়াটার মুভি, দীপা মেহতার, অনেকে হয়তো দেখে থাকতে পারো, আর জন আব্রাহাম আছে। তো সেখানে দেখো একটা ছোট্ট মেয়ে, এই যে মেয়েগুলারে তখন কি করতো, তোমার কাশিতে পাঠাই দিত, আরেক জায়গায় ওখানে এখানে পাঠাই দিত। এখন এই ছোট মেয়েগুলো যখন বড় হয়, সবাই ভাবতো ওখানে আসে, আসলে দেখা যেত পতিতাবৃত্তি সহ বিভিন্ন কাজে এরা জড়িয়ে যেত, বা জড়ানো মানে জড়াতে বাধ্য করা হতো, তাই না? তো এই যে বিধবা বিবাহ আইন পাশ, সেটা খুব গুরুত্বপূর্ণ, এই সালটা মনে রাখতে হবে। বিদ্যাসাগরের গ্রন্থ, অনুবাদ গ্রন্থ, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। মৌলিক রচনা, কিছু নামে আবার কিছু বেনামে আছে, বেনামে যেগুলো এগুলো কিন্তু মৌলিক। ওই যে যেগুলো তোমার বিধবা বিবাহ বা বহু বিবাহ বন্ধের জন্য যেগুলো তিনি রচনা করেছেন। শিশুতোষ ও স্কুলের পাঠ্যগ্রন্থ, এটা তো খুব ইম্পর্টেন্ট। এখন তিনি কিন্তু বুঝে গিয়েছিলেন যে কোনো দেশে তোমার শিশু শিক্ষার ভিত্তি যদি তুমি মজবুত না করো, তাহলে জাতীয় জীবনে তোমার কিন্তু মননশীলতার কোনো বিকাশ ঘটবে না। শিশুতোষ এবং স্কুল পাঠ্যগ্রন্থ মাঝে মাঝে আসে, এই ওনার যে রচনাগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে। প্রথমে আসি মৌলিক রচনা, প্রভাবতী সম্ভাষণ। এই প্রভাবতী হচ্ছে ওনার বন্ধুর মেয়ে। সেই সময় তিনি যেহেতু বিধবা বিবাহর পক্ষে কথা বলছিলেন এবং তোমার বহু বিবাহ বিপক্ষে কথা বলছিলেন, খুব স্বাভাবিক, একটা সমাজে যেটা প্রচলিত সেটার বিরুদ্ধে যখন তুমি কথা বলবা, অনেক মানে অনেক কিছু তোমাকে সহ্য করতে হবে। সেই সময় ওনার অনেক মন খারাপ থাকতো, অনেক কিছু। এই বাচ্চাটার সাথে ওনার অনেক ভালো সময় কাটতো। হঠাৎ করে এই বাচ্চাটা অসুস্থ হয় এবং সে মারা যায়, এবং সে যখন অসুস্থ হয় তখন পানি খেতে চাইতো, কিন্তু তাকে ডাক্তার পানি দিতে নিষেধ করছিল। যাই হোক, তো এই বাচ্চাটা যখন মারা যায় তিনি খুবই কষ্ট পান, এবং তখন তিনি এই গ্রন্থটা লিখেন, প্রভাবতী সম্ভাষণ। প্রভাবতী ওই বাচ্চাটা, তাকে উদ্দেশ্য করে এই গ্রন্থটা লিখেন।
তো বলা হয় বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা বলা হয় বা মৌলিক গ্রন্থ, গদ্য গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা, তাহলে একটা বিধবা বিবাহ নিয়ে আরেকটা হচ্ছে বহু বিবাহ নিয়ে, বাল্য বিবাহের দোষ, সংস্কৃত ভাষা ও সংস্কৃত শাস্ত্র বিষয়ক প্রস্তাব। তাহলে এগুলোর মধ্যে বিধবা বিবাহ, বহু বিবাহ, বাল্য বিবাহ এগুলো দেখলেই বোঝা যাবে হচ্ছে ঈশ্বরচন্দ্র। তাহলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এগুলো হচ্ছে বেনামি, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। তারপর হচ্ছে তোমার ব্রজবিলাস। হ্যাঁ, এই রত্ন পরীক্ষাটা গতবার আসছে, যে রত্ন পরীক্ষা কার রচনা, এটা হচ্ছে তিনি ছদ্মনামে লিখেছেন, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য। হ্যাঁ, এই কস্যচিৎ উপযুক্ত ভাইপো এগুলো আসলে মনের নামটা মনে রাখলে হচ্ছে, এটা হচ্ছে তোমার ব্রজনাথ বিদ্যারত্ন যখন লেখেন, তো ওনাকে হচ্ছে তোমার খুড়ো মানে চাচা সম্বোধন করে তিনি এই গ্রন্থগুলো লিখেছেন, নিজেকে ভাইপো হিসেবে উল্লেখ করেছেন। তো এগুলো নিয়ে ওই যে ভাইপোষ্য তাহলে কেন হবে, ভাইপোই তো হয়, ভাইপোষ্য কেন হবে, তো এটারও আবার উনি ব্যাখ্যা দিয়েছেন এই বিষয়ে আর কি। মোট কথা হচ্ছে এগুলো হচ্ছে তোমার সবগুলো বিধবা বিবাহ এবং বহু বিবাহ নিয়ে। তারপর হচ্ছে তোমার রত্ন পরীক্ষা সেইম। এখন আসো শিশুতোষ স্কুল পাঠ্যগ্রন্থে যে বর্ণ পরিচয়, সেই সময় যেহেতু তোমার খুব ভালো কোনো বই ছিল না বাচ্চাদের জন্য, এই বইটাকে ধরা হয় একটা আদর্শ বই, একটা একটা ক্লাসিক মর্যাদা লাভ করে এই বর্ণ পরিচয়। তারপর হচ্ছে বোধোদয়, কথামালা, আখ্যান মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, এগুলো একটু অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। তারপর আসো অনুবাদ গ্রন্থ, খুব ইম্পর্টেন্ট। দুই রকমের প্রশ্ন থাকতে পারে, কোনটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ অথবা কোন গ্রন্থের অনুবাদ, এভাবেও থাকতে পারে। এটা মনে রাখা একদম সহজ। প্রথম আসো বেতাল পঞ্চবিংশতি, এটা হচ্ছে বৈতাল 25 অবলম্বনে এটা রচিত হিন্দি গ্রন্থ। তাহলে তোমাদের তো আশা করি মানে দেখলেই মনে থাকবে যে বৈতাল 25, তাই না? তাহলে ওইখান থেকেই হচ্ছে তোমার বেতাল পঞ্চবিংশতি। এবং এই গ্রন্থটা আরো একটা কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে প্রথমবারের মতো তিনি জ্যোতি চিহ্ন ব্যবহার করেন, এটা খুব ইম্পর্টেন্ট। বাঙ্গালার ইতিহাস, তাহলে ইতিহাস বাঙ্গালা, তাহলে তো হিস্ট্রি অফ বেঙ্গল, সহজকার জন ক্লার্ক মার্শম্যানের। ভ্রান্তি বিলাস, এটা হচ্ছে শেক্সপিয়রের কমেডি অফ এরর্স অবলম্বনে রচিত। শকুন্তলা, তাহলে শকুন্তলা কে লিখেছিলেন? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে এটা রচিত। সীতা, তাহলে সীতা যদি থাকে কোত্থেকে হবে? রামায়ণ থাকবে অবশ্যই। তাহলে এটা হচ্ছে ভগবতী রচিত উত্তর রামচরিত, আর হচ্ছে তোমার বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ড থেকে কাহিনীটা নেওয়া হয়েছে। জীবন চরিত, তার মানে হচ্ছে চেম্বার্সের বায়োগ্রাফির বঙ্গানুবাদ। তাহলে এই অনুবাদগুলো খুবই ইম্পর্টেন্ট। বেতাল পঞ্চবিংশতি, বৈতাল 25, বাঙ্গালার ইতিহাস, হিস্ট্রি অফ বেঙ্গল, তারপর হচ্ছে তোমার ভ্রান্তি বিলাস, কমেডি অফ এরর্স। এটা মনে রাখবো যেহেতু এখানে শেক্সপিয়র আছে, শেক্সপিয়রও ইম্পর্টেন্ট, তাহলে এটা অবশ্যই খুব ভালো করে কি মনে রাখবা। ব্যাকরণ দুটো, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা আর হচ্ছে ব্যাকরণ কৌমুদি। তারপর আসো বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত। বিষয়টা হচ্ছে উনি নিজে লিখেছিলেন হচ্ছে আত্মচরিত, কিন্তু এটা শেষ করতে পারেন না, শেষ পর্যন্ত ওনার ছেলে বিদ্যাসাগর চরিত হিসেবে এটা শেষ করেছেন, এবং এটা হচ্ছে প্রকাশিত হয়েছে 1891 সালে। দুটোই একই, উনি লিখেছেন আত্মচরিত্র, পরে এটা শেষ যেহেতু করতে পারেন নাই, পরবর্তীতে ওনার ছেলে শেষ করেন বিদ্যাসাগর চরিত হিসেবে, এবং বিদ্যাসাগর চরিত হিসেবেই হচ্ছে এটা প্রকাশ করেন 1891 সালে ওনার মৃত্যুর পরে। বেতাল পঞ্চবিংশতি কেন ইম্পর্টেন্ট বলেছিলাম? ওই যে বৈতাল 25 অনুবাদ হিন্দি, এটা অনুবাদ বলেছিলাম ইম্পর্টেন্ট বলেছিলাম কারণ এখানে জ্যোতিষিহ্নের সফল প্রয়োগ হয় কততম সংস্করণে? 10ম সংস্করণে, এবং বাংলা সাহিত্যে একটা নতুন যুগের সূচনা ঘটে। প্রভাবতী সম্ভাষণ অলরেডি পড়েছি, ওনার বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, এবং সে কঠিন অসুখে যখন মারা যায় তখন তার জন্য এই শোকগাথাটা লেখা হয়। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থের পাশাপাশি আমরা বলবো এটা একটা শোকগাথা। মাইকেল আবার দত্ত, দুটো টাইটেল একসাথে, এর কারণ কি? তিনি আসলে দত্ত কুলোদ্ভব কবি বলা হয় ওনাকে, কারণ হচ্ছে দত্ত কুলে ওনার জন্ম, দত্ত কুল, কুলোদ্ভব মানে কুলে উদ্ভব। হ্যাঁ, তাহলে মাইকেল মধুসূদন দত্ত, কারণ তিনি হচ্ছে যেহেতু তিনি ভেবেছিলেন তিনি বিলাত যাবেন, ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করবেন, এবং খ্রিস্ট ধর্মের প্রতি মানে তিনি আকর্ষিত হয়েছিলেন, যে ভাবেছিলেন যে তিনি বিলেত যাওয়াটা সহজ হবে, সবকিছু মিলেই হচ্ছে তিনি
খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, যার কারণে এই মধুসূদন দত্তের নামের আগে যুক্ত হয়েছে মাইকেল। সেখান থেকে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 25 জানুয়ারি 1824 সালে, খুব ইম্পর্টেন্ট, যেমন সাল তেমন হচ্ছে স্থান, যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। যেমন আমরা গতবার প্রশ্ন দেখছি যে কাকিল্লা গ্রাম কেন ইম্পর্টেন্ট, এই ধরনের একটা প্রশ্ন ছিল। তাহলে এরকম প্রশ্ন থাকতে পারে যে সাগরদাড়ি গ্রাম কোন লেখকের সাথে সম্পর্কিত বা কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম সাগরদাড়ি। এরপর আসো দত্ত কুলোদ্ভব কবি। তার পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত এবং তার স্ত্রী জাহ্নবী দেবী, মানে মাইকেল মধুসূদন দত্তের মা, ওনাদের একমাত্র সন্তান ছিলেন এই মাইকেল মধুসূদন দত্ত। এই দত্ত বংশ জন্মের কারণেই মাইকেল মধুসূদনকে বলা হয় দত্ত কুলোদ্ভব কবি। তাহলে যদি প্রশ্ন আসে দত্ত কুলোদ্ভব কবি কে, মাইকেল মধুসূদন দত্ত। অথবা দত্ত কুলোদ্ভব কবি কেন বলা হয়, কারণ ওনার হচ্ছে দত্ত কুলে জন্ম, দত্ত বংশে জন্ম। এবং তিনি 1837 সালে হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে তিনি বাংলা, সংস্কৃত, ফার্সি ভাষা শিখেন। এটা হচ্ছে অনেকের মনে হতে পারে এত সহজে কেন কলেজে, বিষয়টা হচ্ছে জুনিয়র সেকশনে। ঠিক আছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ 1843 সালে, সালটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। 19 বছর বয়সে তিনি পাদ্রী ডিলট্রির কাছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তখন থেকে তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। এবং খুব আচ্ছা, ধর্মান্তকরণ বিষয়টা এখনো কিন্তু খুব সহজ না, তাই না? তো আর সেই সময়ে তো আরো বেশি আলোড়ন সৃষ্টি করে। এই সবকিছু মিলে ওনার যে পিতা রাজনারায়ণ দত্ত তাকে ত্যায্যপুত্র ঘোষণা করে। কিন্তু ত্যায্যপুত্র ঘোষণা করার পরেও কিন্তু আরো 4-5 বছর ওনার জন্য টাকা টুকা দিছে, কারণ উনি ভাবতেন যে না, হয়তো ছেলে ফেরত আসবে, বা টাকা না দিলে তোমার যারা তোমার খ্রিস্টান যারা পাদ্রী তারা হয়তো তাকে বেশি আকৃষ্ট করতে পারে, নিয়ে যেতে পারে। যাই হোক, আরো কয়েক বছর কিন্তু তিনি টাকা পয়সা দিয়েছিলেন। তো যেহেতু খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন, তাহলে যেহেতু হিন্দু নাই, তাহলে হিন্দু না থাকলে তার হিন্দু কলেজে পড়াশোনা করতে পারবে না। তাহলে হিন্দু কলেজ থেকে বিতাড়িত হন এবং 1844 সালে তিনি বিশপস কলেজে ভর্তি হন। এখন আসো, এই হিন্দু কলেজে অধ্যয়নের সময়ই তখন মাইকেল মধুসূদন প্রথম কবিতা লেখা শুরু করেন। তখন তার কবিতা জ্ঞানান্বেষণ, বেঙ্গল স্পেক্টেটর, এই পত্রিকাগুলি হচ্ছে প্রকাশিত হতে থাকে। এবং পরবর্তীতে তিনি মাদ্রাজ চলে যান। হ্যাঁ, যেহেতু পিতার সাথেও আর সম্পর্ক ছিল না, হ্যাঁ, ত্যায্য ছিল, টাকা পয়সার সমস্যা, চাকরি পান নাই, চাকরি না পেয়ে শেষ পর্যন্ত তিনি মাদ্রাজে চলে যান এবং সেখানে তিনি শিক্ষকতা শুরু করেন। এবং সেখানেই হচ্ছে তোমার এই মাদ্রাজেই হচ্ছে ওনার জীবনের অনেক অনেক ঘটনা এখানে ঘটে। উনি তখন বিয়ে করেন, হ্যাঁ, তোমার রেবেকা ম্যাকটিভাসকে বিয়ে করেন। তো উনি আসলে বিয়ে, অনেকে বলে থাকেন যে উনি দুটো বিয়ে করেছেন, কিন্তু দুঃখজনক বিষয়, মাদ্রাজে যে স্ত্রী ছিল ওনার সাথে দুটো ছেলে দুটো মেয়ে ছিল। পরবর্তীতে মানে 8 বছরের সংসার কিন্তু ওনাকে উনি ফেলে চলে আসেন। ফেলে চলে এসে হেনরিয়েটাকে উনি বিয়ে আসলে করে নাই, অনেকে মনে করেন যে বিয়ে করেছে। এই হেনরিয়েটার সাথেই হচ্ছে উনি বাকি জীবন কাটান এবং রেবেকা কিন্তু ওনার জন্য শেষ পর্যন্ত অপেক্ষায় ছিল। তো সে যাই হোক, এগুলো হচ্ছে ভিন্ন কথা। যাই হোক, তো এই মাদ্রাজেই হচ্ছে তিনি সাংবাদিক এবং কবি হিসেবে পরিচিতি লাভ করেন। মাদ্রাজে তোমার ইউরেশিয়ান, হিন্দু ক্রনিকল আর হচ্ছে তোমার মাদ্রাজ স্পেক্টেটর, এই 3টা পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাহলে যদি প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই যে কোন পত্রিকার সম্পাদক ছিলেন, তাহলে এই 3টা পত্রিকা ইম্পর্টেন্ট। মাইকেল মধুসূদন সম্পর্কিত পত্রিকাগুলো একটু চোখ বুলাই লাগবা। মাদ্রাজে অবস্থানকালে তিনি একটা কাব্যগ্রন্থ লিখেন, প্রথম কাব্যগ্রন্থ ইংলিশে লিখেন, দ্য ক্যাপটিভ লেডি, আর দ্বিতীয়টা হচ্ছে ভিশনস অফ দ্য পাস্ট। এখন এই কাব্যগ্রন্থগুলো তিনি নিজের নামে, মাইকেল মধুসূদন নামে লিখে নাই, তিনি একটা ছদ্মনামে লিখেছেন, টিমোথি পেন পয়েম। তাহলে আমরা ওনার একটা ছদ্মনাম পেয়ে যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের। আমরা দেখেছি ছদ্মনাম, উপাধি, এগুলো থেকে প্রশ্ন থাকে 1-2 করে সবসময়, না ধরো 2-1 বার পরপরই মোটামুটি ছদ্মনাম উপাধি থেকে প্রশ্ন থাকে একটা। এখন আসো, আমরা মাইকেলকে বলতে পারি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, প্রথম বিদ্রোহী কবি। কেন? বিষয়টা আমরা কিন্তু কাজী নজরুলকে আমরা যদি বিদ্রোহী কবি বলি, যে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে, আমরা খুব সহজে বলে দিতে পারি কাজী নজরুল ইসলাম। কেন? তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি সাম্যের পক্ষে বলেছেন, পরাধীনতা, সামাজিক অনাচারের বিরুদ্ধে তিনি সবসময় লেখনী ধারণ করেছেন, যার কারণে আমরা কাজী নজরুলকে বলি কি বিদ্রোহী কবি। কিন্তু যদি সাহিত্যের ধারা বলো,
এই যে মিলিয়ে মিলিয়ে ছন্দ মিলিয়ে কবিতা, হ্যাঁ, এরকম যদি আমরা দেখি, এই যে প্রথম থেকে আমরা সবসময় কি ছন্দ মিলানো কবিতা দেখি, আমরা সবসময় এক ধরনের রচনা দেখি। এই প্রথম সাহিত্যের ধারার ক্ষেত্রে প্রথম যিনি বিদ্রোহী হয়ে ওঠেন তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এবং উনি বিদ্রোহী হওয়ার কারণে আমরা প্রথমবারের মতো সবকিছু সার্থক মহাকাব্য বলো, সার্থক নাটক বলো, সার্থক ট্র্যাজেডি বলো, সার্থক কমেডি বলো, সার্থক তোমার কি বলে প্রহসন বলো, আমরা সবকিছু কিন্তু কার মাধ্যমে পাচ্ছি, সেটা তোমার মাইকেল মধুসূদন থেকে পাচ্ছি। কেন? কারণ তিনি সাহিত্য রচনার ক্ষেত্রে প্রথম কি একজন বিদ্রোহী লেখক। এই কারণে যদি বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে, শুধু বিদ্রোহী না, শুধু বিদ্রোহী যদি আসে তাহলে তোমার কাজী নজরুল ইসলাম হবে। যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, মানে এটা হচ্ছে সাহিত্যের ধারার ক্ষেত্রে বিদ্রোহী, সেক্ষেত্রে যেটা যে হবে তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। কারণ প্রাচীন এবং মধ্যযুগের যে সাহিত্য ধারা সেটাকে তিনি ভেঙে ফেলেছেন। ঠিক আছে, এখন আসো তাহলে আমরা দেখি তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, কাব্য সাহিত্যে আধুনিকতার জনক। যুগ সন্ধিক্ষণের পরেই কিন্তু আমরা তাকে পাচ্ছি, রাইট? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। অমিত্রাক্ষর ছন্দে কি নাই, কোনো মিল নাই, লাস্টে অমিত্রা, মিত্র মানে কি, মিত্র মানে বন্ধু, মিল, মিল, অমিত্রা কোনো কি নাই, মিল নাই, অক্ষর, অক্ষরে কোনো মিল নাই, মানে লাস্টে যে ছন্দ, ছন্দের লাস্টে কি নাই, অন্ত মিল নাই, মিল নাই, এটাকে আমরা বলছি কি তোমার অমিত্রাক্ষর ছন্দ। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনো কেমনে আসি, লঙ্কা পশিল রাতপুর তোমার, এই যে রক্ষপুরে হাই তাত উচিত কি তব। তাহলে এই যে দেখো এখানে কোনো কি নেই, যে আমি বললাম মনে হচ্ছে যে কি এটা কি কবিতা মনে হচ্ছে না, লাস্টে কোনো কি নাই, তোমার ছন্দে মিল নাই। তাহলে এটাই হচ্ছে কি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তিনি দেখাই দিলেন যে মিল ছাড়াও কি হয়, কবিতা হয়। সনেটের প্রবর্তক, সনেটের তোমার আসছে কোথেকে, ইতালির কবি পেট্রাক। পেট্রাক হচ্ছে সনেটের প্রবর্তক, সেখান থেকে তিনি বাংলা সনেট লেখা শুরু করেন। তবে শেক্সপিয়ার তিনি পেট্রাককে অনুসরণ করেন, তবে তার কিছু কিছু সনেট আবার শেক্সপিয়ারের কেও তিনি অনুসরণ করেছেন, কিন্তু বাংলায় তিনি প্রথম সনেটের প্রবর্তক, প্রথম প্রহসন রচয়িতা, প্রথম মহাকাব্য রচয়িতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি একে একে তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছেন, সনেটের প্রবর্তন করেছেন, প্রহসন রচনা করেছেন, মহাকাব্য লিখেছেন, সার্থক নাটক লিখেছেন। হ্যাঁ, এই কারণে আমরা বলছি তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। এখন আসো আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমে কাব্য, তারপর ওনার নাটকগুলো নিয়ে আর প্রহসনগুলো নিয়ে আমরা আলোচনা করব। খুব কম সময়ে, মানে তিনি বাংলা সাহিত্যকে মাত্র 6 বছরে বলা যায় কি 600 বছর বা 6000 বছর এগিয়ে দিয়েছেন। তো তিনি বাংলা সাহিত্যে কাব্য জগতে মাত্র 7 বছর যুক্ত ছিলেন, যার কারণে ওনাকে বলা হয় ক্ষণিকের অতিথি কবি। যদি বলা হয় ক্ষণিকের অতিথি কবিকে, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। ওনার কাব্যগ্রন্থগুলো কি কি? দ্য ক্যাপটিভ লেডি আমরা অলরেডি পড়েছি, টিমোথি পেন পোয়েম ছদ্মনামে এটা লিখেছেন, তিলোত্তমা সম্ভব কাব্য। তুমি দেখবা নামগুলো দেখলে বুঝবে যে ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, হ্যাঁ, এই নাম দেখলেই বুঝবা যে উনি হচ্ছেন তোমার পুরাণ থেকে, তারপর হচ্ছে এই যে মহাকাব্য, মহাভারত বলো, তারপর হচ্ছে তোমার রামায়ণ বলো, কিংবা তোমার গ্রিক যে তোমার মহাকাব্যগুলো আছে, দেখা যাচ্ছে সেখান থেকে তিনি উপকরণগুলো, তার সাহিত্যের যে উপকরণগুলো সেগুলো তিনি সংগ্রহ করেছেন। ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতা বলি, হেক্টর বধ। সবার আগে যেটা করতে হবে, এগুলো সম্পর্কে বিস্তারিত জানো বা না জানো, সবার আগে যেটা করতে হবে নামগুলো টিএম করতে হবে। এগুলো হচ্ছে ওনার কাব্য, এগুলো হচ্ছে ওনার কাব্য। ব্রজাঙ্গনা কোন ধরনের রচনা? কাব্য। কার কাব্য? মাইকেলের কাব্য। বীরাঙ্গনা কোন ধরনের রচনা? কাব্য। কার কাব্য? মাইকেলের কাব্য। দ্য ক্যাপটিভ লেডি কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। কিরকম রচনা? কাব্য। আসে এরকম। দ্য ক্যাপটিভ লেডি অলরেডি বলেছি, এটা হচ্ছে তিনি ছদ্মনামে লিখেছেন মাদ্রাজে থাকা অবস্থায়, আর কিছু দরকার নাই। এখানে মূলত পৃথ্বীরাজ এবং সংযুক্তার কাহিনী বর্ণনা করেছেন। তিলোত্তমা সম্ভব কাব্য, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে লিখিত প্রথম কাব্য। কার? মাইকেলের। যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যে বলো বা মাইকেলের বলো, যেটাই হোক না কেন, অমিত্রাক্ষর ছন্দে লিখিত প্রথম কাব্য কোনটি? তিলোত্তমা সম্ভব কাব্য। কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। কত সালে প্রকাশিত হয়েছে? 1860 সালে। এটা তার প্রথম কাহিনী কাব্য, প্রথম বাংলা কাব্য। কারণ এর আগে যেটা লিখেছেন সেটা হচ্ছে কি ছিল? ইংরেজি ছিল, দ্য ক্যাপটিভ লেডি। ঠিক আছে, এরপর আসো
এটা প্রকাশিত হয়েছে 1860 সালে, এবং যতীন্দ্রমোহন ঠাকুর এটা যেহেতু প্রেরণা দিয়েছেন, তাকে উৎসর্গ করেছেন, দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখো, এটা হচ্ছে প্রথম কাব্য, অমৃতাক্ষ ছন্দে লেখা কাব্য, এবং ওনার প্রথম বাংলা কাব্য, কারণ এর আগে হচ্ছে উনি ইংলিশে লিখেছেন। ব্রজাঙ্গনা, আচ্ছা, আমরা জানি ব্রজ, এটা একটা হচ্ছে ভারতের, মানে শ্রীকৃষ্ণের যে তোমার ছোটবেলার যে বাল্যভূমি, হ্যাঁ, সেখানকার মথুরা জেলার বৃন্দাবনের আশপাশের একটা অঞ্চল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রজ শব্দটা আছে, যেহেতু আমরা কিছুটা ধারণা করতে পারি কি রাধা কৃষ্ণ বিষয়ক কোন একটা কিছু, তাহলে এটা আমরা এভাবে আমরা মনে রাখতে পারি, তাই না? তাহলে এটা হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক গীতিকাব্য। এটার প্রথম নাম ছিল হচ্ছে রাধা বিরহ। তাহলে ব্রজাঙ্গনা কাব্য কার? মাইকেল মধুসূদন দত্তের। এটা কি সম্পর্কিত? এটা হচ্ছে তোমার রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক গীতিকাব্য। আর প্রথম নাম কি ছিল কাব্যটির? কাব্যটির প্রথম নাম ছিল রাধা বিরহ। ওকে। বীরাঙ্গনা কাব্য, এটা হচ্ছে পত্র কাব্য, চিঠি লিখছে। কে চিঠি লিখছে? তোমার পুরাণের 11 জন নারী তাদের স্বামী বা প্রেমিকের উদ্দেশ্যে চিঠি লিখেছে। স্বামী বা প্রেমিকের উদ্দেশ্যে লিখছে। প্রেমিকের উদ্দেশ্যে লিখছে ঠিক আছে, স্বামীর উদ্দেশ্যে লিখছে কেমন না? স্বামীর উদ্দেশ্যে কি লিখতে হয় বলতো? এই কয় কেজি চাল লাগবে, ডাল লাগবে, আলু লাগবে, এগুলো, তাই না? আচ্ছা, যাই হোক, এটা বিষয় না। বিষয় হচ্ছে পুরাণের 11 জন নারী তাদের স্বামী বা প্রেমিকের উদ্দেশ্যে লিখেছে। যেমন ধরো মহাভারতের যে 5 ভাই পঞ্চপাণ্ডব, তাদের এক ভাই হচ্ছে অর্জুন। এই অর্জুনের স্ত্রী হচ্ছে কে? দ্রৌপদী। মানে 5 ভাইয়ের স্ত্রী একজন দ্রৌপদী। তো যেমন অর্জুনের প্রতি দ্রৌপদী চিঠি লিখেছে, দশরথের প্রতি কৈকেয়ী লিখেছে, দুষ্মন্তের প্রতি শকুন্তলা লিখেছে। এরকম 11 জন নারী তাদের স্বামী বা তোমার স্বামী বা প্রেমিকের উদ্দেশ্যে চিঠিগুলো লিখেছে। তাহলে যদি প্রশ্ন আসে বাংলা ভাষায় লেখা প্রথম সার্থক পত্র কাব্য কোনটি, সেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্য। আর রাম রাম বসুর একটা কিন্তু আমরা পড়েছি, তাই না? পত্র সাহিত্য মনে আছে কারো? মনে না থাকলে দেখে নিবা। তাহলে বীরাঙ্গনা কাব্য বাংলা ভাষায় লেখা প্রথম সার্থক পত্রকাব্য। বীরাঙ্গনা কাব্য কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কোনটি? বীরাঙ্গনা। এই যে মহিলা মানুষ আছে বীরাঙ্গনা, তাহলে কি শুধু বীর হইলে তো হইতো, বীরাঙ্গনা মহিলা মানুষ আছে, তাহলে ধরে নিবা কি মহিলা মানুষরা চিঠি লিখেছে, শেষ। চতুর্দশপদী কবিতা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সনেট সংকলন। চতুর্দশপদী এটা যেহেতু আছে, তার মানে কি চতুর্দশ হইতে আমাদের সনেট চেনো, তাই না? 14 অক্ষর বা মাত্রাযুক্ত পঙ্ক্তি থাকে সেখানে, হ্যাঁ, তোমার। এবং এটা ওই যে একটু আগে বললাম ইতালির পেট্রাক হচ্ছে এটার জনক। তো এই সনেটের প্রথম সনেট যেটা ওনার, সেই নামটা হচ্ছে বঙ্গভাষা। যদি প্রশ্ন আসে যে প্রথম সনেট কোনটি মাইকেল মধুসূদন দত্তের, সেটা হচ্ছে বঙ্গভাষা। এরকম এই বঙ্গভাষার মতো 102টা কবিতা নিয়ে, 2টা সনেট নিয়ে 102টা এই চতুর্দশপদী কবিতা বলি। এটা হচ্ছে সনেটের সংকলন। এখানে অনেকগুলো সনেট আছে, যেমন কপোতাক্ষ নদ তোমরা পড়েছো, বঙ্গভাষা, এগুলো হচ্ছে আমাদের অনেকগুলো পাঠ্য ছিল। হ্যাঁ, হেক্টর বধ, এটা হচ্ছে শেষ করতে পারেন নাই। হ্যাঁ, এটা মাইকেল মধুসূদন দত্তের হেক্টর বধ, এবং হোমারের ইলিয়াড মহাকাব্যের প্রথম কয়েকটি স্বর্গের গদ্যে রচিত অনুবাদ হেক্টর বধ। জাস্ট মনে রাখবা, যেহেতু হেক্টর আছে তাহলে কি ইলিয়ড মহাকাব্যের সাথে মনে রাখতে পারো। এখন আসি, যে কোনো সময় একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ধরো আমরা ভাইরাল লেখা সম্পর্কে, মোটামুটি ভাইরাল যে কোনো বিষয় আমাদের কি খুব মানে মনে থাকে বা দেখি, ওটা ছড়াই যায়। তো এরকম প্রতিটা লেখকের কিছু ভাইরাল বিষয় আছে, যদিও মাইকেলের সবগুলোই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যদি তোমাকে বলি মীর মশাররফ হোসেন, তাহলে তোমার মনে পড়বে বিষাদ সিন্ধু। আমি যদি তোমাকে বলি দীনবন্ধু মিত্র, তাহলে তোমার যেটা প্রথম মনে পড়বে সেটা হচ্ছে কি নীল দর্পণ। হ্যাঁ, এরকম একটা দুটো গ্রন্থ অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি বিখ্যাত। তাহলে যেগুলো বিখ্যাত সবগুলোর খুব বিস্তারিত জানবা না, সবগুলো হচ্ছে কোনটা কি ধরনের গ্রন্থ এই বিষয়গুলো জানবা। কিন্তু কিছু গ্রন্থ থাকবে যেগুলোর বিস্তারিত পড়তে হবে, সবকিছু জানতে হবে মোটামুটি। কিরকম? মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য। বাংলা সাহিত্যে মহাকাব্য আরো আছে, যেমন তোমরা পড়েছো মহাশ্মশান। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার নবীন নবীন চন্দ্র সেনের রবীন্দ্র কুরুক্ষেত্র প্রবাস। হ্যাঁ, তারপর হেমচন্দ্র সেনের বৃত্ত সংহার, এরকম আরো আরো আছে মহাকাব্য। কিন্তু সার্থক মহাকাব্য বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য একটা, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। অনেকের মনে হতে পারে যে সার্থক মহাকাব্য কি? শোনো, যে কোনো কিছুর
একটা বৈশিষ্ট্য থাকে। গল্প কিভাবে হবে? এখন আমরা কেন উপন্যাস বলি? তাহলে উপন্যাসের নিশ্চয় বিস্তৃতি অনেক, পড়তে অনেক সময় লাগে, জীবনের একটা বিশাল অংশ এটাতে উঠে আসে। তাহলে ওইটা উপন্যাস। আমরা উপন্যাসকে কি গল্প বলি? না, গল্প কি ছোট। হ্যাঁ, পড়তে সময় কম লাগে, জীবনের যে কোনো একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ সেখানে উঠে আসবে গল্প। ঠিক তেমনি এরকম কিছু বৈশিষ্ট্য থাকে, ঠিক তেমনি মহাকাব্য সার্থক হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য থাকবে। যেমন মহাকাব্য, এই আমরা এখন কি মর্তে মানে পৃথিবীতে, হ্যাঁ, স্বর্গ মর্ত পাতাল, এই স্বর্গ মর্ত পাতাল ব্যাপী বিস্তৃত হবে। এটার যে ভাষা, ভাষা আমরা অনেক গুরু গম্ভীর, এটাতে নায়ক থাকবে, সে বীর, সে সব পারবে। হ্যাঁ, কিসের অনন্ত দলিলের মতো, মানে সবকিছু তার দ্বারা সম্ভব। একটা নির্দিষ্ট স্বর্গ থাকবে, মানে অধ্যায় থাকবে। নির্দিষ্ট স্বর্গের বাহিরে কি হইলে একদম আমি যত ইচ্ছা তত বড় করলাম, হচ্ছে না, একটা নির্দিষ্ট স্বর্গ থাকবে। তাহলে আবার একটা নির্দিষ্ট কি থাকবে, রস থাকবে, বীর রস হতে পারে, শৃঙ্গার রস হতে পারে। হ্যাঁ, এখন আসো, এই বিষয়গুলো যখন সবকিছু ঠিকঠাক থাকবে তখন সেটাকে আমরা সার্থক মহাকাব্য বলবো। তো সেরকম সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এখন এটা উৎসর্গ করেছে হচ্ছে রাজা দিগম্বর মিত্রকে। তিনি হচ্ছেন সেই তখনকার সময় একজন বিশিষ্ট একজন ব্যক্তি ছিলেন, মোটামুটি রাজনীতিবিদ, তারপরে হচ্ছে তোমার সমাজ সংস্কারক। তিনি আবার ওই ডিরোজিওর শিষ্য ছিলেন, মানে ওই ধরনের মানে ছিলেন, মনোভাব সম্পন্ন ছিলেন। তো এই রাজা দিগম্বর মিত্রকে হচ্ছে এটা উৎসর্গ করে, একটু মনে রাখবা। কাহিনীটা নেওয়া হয়েছে কোত্থেকে? রামায়ণ থেকে। এখন রামায়ণের নায়ক কে বলতো? রামায়ণের নায়ক হচ্ছে কি? রাম, নায়িকা সীতা। কিন্তু মেঘনাদ বধ কাব্যের নায়ক হচ্ছে রাবণ। এটাই হচ্ছে মাইকেল মধুসূদনের বিশিষ্টতা। উনি কেন, উনি অন্যরকম। খেয়াল করো, উনি কি করলো, একটা ভিলেনকে নায়ক বানাই দিল। কিভাবে? রাবণ সীতাকে ধরে আনছে, এখন আমরা দেখতে পাচ্ছি তোমার রাবণের ছেলে মারা যাচ্ছে, ভাই মারা যাচ্ছে, একে একে রাবণের সব চলে যাচ্ছে। তুমি যখন মেঘনাদ বধ কাব্য পড়বা, তুমি খেয়াল করবা মানুষের ভিলেনের জন্য দুঃখ, তোমার রাগ লাগে, ক্ষোভ লাগে, ভিলেনকে মেরে ফেলতে ইচ্ছা হয়। বাংলা সিনেমায় আমরা যখন ছোটবেলায় দেখতাম ভিলেনকে মারতেছে জসিম বলো বা মান্না বলো বা অন্য কেউ, আমাদের খুব খুশি লাগতো। কিন্তু মেঘনাদ বধ কাব্য পড়ার সময় তুমি দেখবা রাবণকে মানুষের মতো করে তিনি সৃষ্টি করছেন। রাবণের যখন সব হারাই যাচ্ছে, ভাই মারা যাচ্ছে, ছেলে মারা যাচ্ছে, রাবণের কষ্টটা তখন আমাদেরকে কি করে ফেলতেছে, মানে কষ্টে আমরা শেষ। হায় হ্যাঁ, রাবণের এত কষ্ট, একটা ভিলেনের কষ্ট আমাদেরকে কি, আমাদেরকে মানে একদম মানে আমাদের অশ্রু নিয়ে আসতেছে চোখে। এই যে ভিলেনকে তিনি কি করলো, নায়ক। এখন নায়ক কারা? নায়ক হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কেন্দ্রবিন্দু হিসেবে থাকবে, যার প্রতি সবাই আকৃষ্ট হয়ে থাকবে, পুরো কাহিনীটা যার মাধ্যমে ঘটবে, সেই হচ্ছে কি নায়ক। এখন এখানে রামকে তিনি নায়ক না বানাই তিনি করে দিলেন কি, রাবণকে নায়ক করে দিলেন। তো এই প্রশ্নটা অনেক সময় আসে যে মেঘনাদ বধ কাব্যের নায়ককে, ভিলেনই হচ্ছে নায়ক রাবণ। আর এখানে স্বর্গ আছে 9টা, অধ্যায় কয়টা? 9টা। এখন অন্যান্য চরিত্রগুলো একটু মনে রাখবা। মেঘনাদ হচ্ছে রাবণের ছেলে, প্রমীলা তার স্ত্রী, বিভীষণ হচ্ছে ভাই, ওই যে ঘরের শত্রু বিভীষণ। এই বিভীষণের কারণেই হচ্ছে তোমার মেঘনাদকে মারাটা সহজ হয়। বিভীষণের স্ত্রী সরমা, রাম, লক্ষ্মণ, সীতা, চিত্রাঙ্গদা, মন্দোদরী, ওই তোমার রাবণের স্ত্রী। তো প্রথম স্বর্গে কবি বীর রসে কাব্য রচনার কথা বললেও কাব্যে করুণ রস প্রাধান্য পেয়েছে। সবাই একটু খুব মনোযোগ দাও কথাটার দিকে। গাইবো মা বীর রসে ভাসি, মানে তুমি যখন পড়বা তোমার মনে হবে কি রামের কি বীরত্ব এখানে বারবার তোমার চোখে পড়বে তোমার। হ্যাঁ, তুমি যখন পড়বা, কিন্তু তুমি যখন পড়বা দেখা যাবে তোমার রাবণের দুঃখটা তোমাকে মানে কি কষ্ট দিচ্ছে। তো দেখা গেছে তিনি বীর রসের কাব্য যদি আসে, মেঘনাদ বধ কোন রসের কাব্য? বীর রসের কাব্য, কোনো কথা নাই। বীর রসের কাব্য কেন? কবি নিজে বলছেন গাইবো মা বীর রসে ভাসি। তাহলে মেঘনাদ বধ কিসের কাব্য? বীর রসের কাব্য। যদি বলে কোন রস প্রাধান্য পেয়েছে? করুণ রস। প্রকৃতপক্ষে কোন রস? বীর রসের কাব্য, কিন্তু প্রকৃতপক্ষে কোন রস তুমি যখন পড়বা, আস্বাদ করবা, তখন তো তুমি কি করুণ রস শিখতে হবা। তাহলে কি করুণ রসের কাব্য। প্রকৃতপক্ষে বলো কোন রসের কাব্য বললো, তখন বীর রস, কিন্তু কোন রস প্রাধান্য পেয়েছে, তখন করুণ রস। ছন্দ কি? ছন্দ হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। মেঘনাদের অন্য নাম ইন্দ্রজিৎ। অরিন্দম, অরিকে দমন কমান যায়, অরির মানে হচ্ছে শত্রু, শত্রুকে যে দমন করে। কাব্যটি ইংরেজিতে অনুবাদ করেছে রাজনারায়ণ বসু। মহাকাব্যের বৈশিষ্ট্য দরকার নাই, এগুলো রিটেনে আসে, চোখ বুলে রাখতে পারো তোমাদের ইচ্ছা। চলে আসি নাটক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, এটা হচ্ছে
শর্মিষ্ঠা প্রথম সার্থক নাটক। আর তোমার মাইকেল মধুসূদন দত্ত যখন তোমার ওই বেলগাছিয়াতে যায় নাট্যমঞ্চের উদ্বোধন উপলক্ষে, সেখানে রামনারায়ণ তর্করত্নের রত্নাবতী নাটক একটা নাটক সেখানে মঞ্চায়িত হচ্ছিল। তো মধুসূদন হচ্ছে মেধাবী মানুষ, মানে এটা এই নাটকের জন্য যখন দেখলো যে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, অনেক ব্যয় হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, তিনি তো মানে খুব দুঃখ পাইলেন যে আল্লাহ, এটা কোনো নাটক হইলো? এই দুর্বল নাটকের জন্য রাজারা এত টাকা পয়সা খরচ করতেছে। তা তিনি খুব মানে তিনি মৌলিক নাটকের খুব অভাব বোধ করলেন, এবং তিনি কি করলেন, নাটক রচনায় হাত দিলেন। আর না, মাইকেল হাত দেওয়া মানেই হচ্ছে কি, মানে এটা অন্যরকম কিছু। তো মাইকেল সাথে সাথে যখন নাটক রচনায় আগ্রহী হন, তিনি প্রথম যে নাটকটা লিখেছেন সেটা হচ্ছে শর্মিষ্ঠা। এবং তিনি যেহেতু লিখেছেন, তিনি মাইকেল তো মাইকেল, এটাই হয়ে গেল কি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। তারপরে কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী হচ্ছে প্রথম সার্থক ট্রাজেডি, হ্যাঁ, দুঃখের নাটক, ট্রাজেডি। পদ্মাবতী, এটা হয়ে গেল প্রথম সার্থক কমেডি। এখন একটা জিনিস খেয়াল করো, এই অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ কিন্তু পদ্মাবতীতে করেন, প্রথম প্রয়োগ করেছেন একটা অঙ্কে নাটকের, হ্যাঁ, প্রথম প্রয়োগ করেছেন। কিন্তু সার্থক প্রয়োগ কোথায় করে বলো তো? সার্থক প্রয়োগ মনে আছে কারো? তিলোত্তমা সম্ভব কাব্যে, মনে থাকবে। এখন আসো মায়া কানন, এটা হচ্ছে অসমাপ্ত নাটক ছিল, তেমন আসেও না। তাহলে শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী খুব ইম্পর্টেন্ট। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা হচ্ছে প্রথম সার্থক নাটক, সালটা অবশ্যই মনে রাখবা। এটা হচ্ছে 1859 সালে প্রকাশিত হয়। আর এখানে হচ্ছে তোমার যযাতি, দেবযানী, শর্মিষ্ঠা, এদের মানে এগুলো হচ্ছে চরিত্র। এই মহাভারতের দেবযানী যযাতি উপাখ্যান অবলম্বনে এটা রচিত হয়েছে। আর মহাকবি কালিদাসকে এটা উৎসর্গ করেছেন। পদ্মাবতী হচ্ছে প্রথম সার্থক কমেডি, এবং এটা দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন, তোমাদের বলছি। এটা হচ্ছে গ্রিক পুরাণের অ্যাপোলো ডিসকোড অবলম্বনে রচিত। এখানে এই গ্রিক পুরাণের জুনো, প্যালেস, ভেনাস, এই তিনটা চরিত্রকে তিনি হচ্ছেন শচী, মুরজা, রতি, এই তিনটা নামে রূপায়িত করেছেন। দরকার নাই, পদ্মাবতী মনে রাখবা কি, সার্থক কমেডি, প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটিয়েছেন। কৃষ্ণকুমারী, এটাকে বলা হয় সার্থক ট্রাজেডি। কেন সার্থক ট্রাজেডি? এই হচ্ছে ভীমসিংহ, রাজা, রাজা ভীমসিংহ, ওনার মেয়ে হচ্ছে কৃষ্ণকুমারী। এই মেয়ে সুন্দর একটা মেয়ে কৃষ্ণকুমারী। এখন এই কৃষ্ণকুমারীকে দুইজন বিয়ে করবে, দুইজন রাজা, একজন হচ্ছে জগৎ সিংহ, আরেকজন হচ্ছে মানসিংহ। মানসিংহ, এখন দুইজন যখন বিয়ে করতে চাইছে, তাহলে একটা ঝামেলা হয়ে গেছে। ওই ভীমসিংহ হয়েছে আবার বেশি দুর্বল, কৃষ্ণকুমারীর বাপ। এই জগৎ সিংহ বা মানসিংহ যদি তারা আক্রমণ করে, সে কিন্তু পারবে না। এখন ভীমসিংহ কি করবে? সে নিজের রাজ্য রক্ষা করার জন্য সে ভাবলো যে না, আমার মেয়েকেই হত্যা করা হোক, তাহলে এই ঝামেলা মুক্ত হবে। তাহলে জগৎ সিংহ, মানসিংহ আর ঝামেলা করতে পারবে না, আমার মেয়েকে তাকে মেরে ফেলি। তিনি হত্যা করার আদেশ দেন। এখন এই পিতার মতামত জেনে বংশমর্যাদা রক্ষা করার জন্য কৃষ্ণকুমারী নিজেই হচ্ছে বিষ পান করে আত্মহত্যা করে। এই হচ্ছে ঘটনা, যার কারণে এটাকে বলা হয় বাংলা সাহিত্যের সার্থক ট্রাজেডি। ঠিক আছে? এটা হচ্ছে উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থ থেকে এই নাটকটার কাহিনী তিনি নিয়েছেন। তাহলে এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা তিনটা পড়লাম, কি কি দেখো? শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, কৃষ্ণকুমারী প্রথম সার্থক ট্রাজেডি, পদ্মাবতী প্রথম সার্থক কমেডি। ওকে। প্রহসন, প্রহসন কি? আচ্ছা, নাটক হচ্ছে একটু বড়, প্রহসন হচ্ছে নাটকের চাইতে একটু ছোট, কিন্তু এটা হচ্ছে হাস্যরসাত্মক, মানে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে সমাজের ত্রুটি বিচ্যুতি তুলে ধরবে। কিরকম? ধরো সেই সময় কি বহু বিবাহ ছিল, আর বহু বিবাহ যাওয়ার করতে বয়স্ক বয়স্ক ব্যক্তি, হ্যাঁ, লম্পট টাইপের, এরা কি করতো, কি বহু বিবাহ করতো। তাহলে এটা একটা সমাজের সমস্যা। তাহলে এই সমস্যাটাকে কি ব্যঙ্গাত্মক ভাবে তুলে ধরা হয়েছে কোন প্রহসনে? এখানে ওনার দুইটা বিখ্যাত প্রশ্ন, একটা একে কি বলে সভ্যতা, আরেকটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। দুটোই হচ্ছে 1860 সালে। আচ্ছা, এইখানে অনেকটা ঝামেলা লাগে, সেটা হচ্ছে কোনটা শুরু, কোনটা প্রথম। অনেকগুলা বই খাতা ঘাটছি, তেমন মানে কোথাও পাই নাই আসলে কোনটা প্রথমে লিখছে। দুটোই হচ্ছে 1860 সালের দিকে প্রকাশিত হয়। তো বাংলা একাডেমির চরিতাবিধান অনুসারে বুড়ো শালিকের ঘাড়েরও হচ্ছে প্রথম দেয়া আছে, যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক তোমার প্রহসন। যাই হোক, দুটোই আসলে 1860, এটাই হচ্ছে কথা। এই বুড়ো শালিকের ঘাড়ের একটু আগে যেটা বললাম, কেন্দ্রীয় চরিত্র হচ্ছে জমিদার ভক্তপ্রসাদ, অত্যাচারী, চরিত্রহীন। এই ওনার চরিত্র সংশোধনটাই হচ্ছে এই প্রহসনের মূল বিষয় ছিল। তোমরা জাস্ট নামটা মনে রাখবা, বুড়ো শালিকের ঘাড়েরও। আর হচ্ছে একে কি বলে সভ্যতা,
এটা হচ্ছে তোমার যারা ইয়ং বেঙ্গল ছিল তাদের যে উচ্ছৃঙ্খলতা, তারপর হচ্ছে তোমার মাদকাসক্ত ছিল, এই তাদের বিষয়গুলো নিয়েই হচ্ছে এটা লেখা হয়েছে। এটা প্রকাশনের কেন্দ্রীয় চরিত্র ছিল নববাবু। হ্যাঁ, মদের আড্ডার বিষয়টা এখানে তুলে ধরেছেন। এখন আসো নীল দর্পণ নাটকের অনুবাদ। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, এই নেটিভ ছদ্মনামে। তাহলে আমরা ওনার দুটো ছদ্মনাম পেলাম, একটা হচ্ছে টিমোথি পেন পোয়েম, আর একটা হচ্ছে আ নেটিভ। 1861 সালে এটা আসছে, গতবার আসছে। এখানে মাইকেল মধুসূদন দত্তের কিছু পংক্তি দেয়া আছে, এই পংক্তিগুলো তোমরা একটু পড়বা। যেমন দানব নন্দিনী আমি, রক্ষক কুলবধূ, রাবণ শ্বশুর মম, মেঘনাথ স্বামী। তাহলে রাবণ শ্বশুর মম, তাহলে কে? এটা কার কথা বলেছে? মেঘনাথের স্ত্রী, রাইট? মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। তাহলে এখানে প্রমিলা কাকে ভিখারি বলতেছে? রামকে বলছে। রামকে বলছে ভিখারি রাঘব, রঘুবংশে যে জন্ম, হ্যাঁ, রামকে বলছে যে আমি কি ডরাই সখী, আমি কি ডরাই রামকে, কি আমি ভয় পাই? তাহলে এই প্রশ্ন আসতে পারে যে এটা কে বলেছে, হ্যাঁ, অথবা কোন কাব্যের অন্তর্গত? হ্যাঁ, তাহলে মেঘনাথ বধের, হ্যাঁ, কপোতাক্ষ নদ, সতত হে নদ তুমি পর মোর মনে, তাহলে কপোতাক্ষ নদ। হ্যাঁ, তারপরে তোমার জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, কে বলেছেন? মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, আমার মনে হয় এতটুকু আলোচনায় আজকের জন্য যথেষ্ট।